তুমি তোমার স্বপ্নে মৃদু স্বরে বিড়বিড় করছিলে যে বিবাহিত মহিলারাই সব হয়। কিন্তু পরের মুহূর্তেই তুমি নিজেকে আবিষ্কার করলে এক অচেনা শরীরে। এমন এক মানুষের জীবন তুমি পেলে যে সারাটা জীবন একাকী কাটিয়েছে। তবে এই নতুন শরীরটা ছিল এক জঘন্য চরিত্রের মানুষের। সে ছিল এক অপদার্থ গিটারিস্ট, কিন্তু ভাগ্য তাকে এক বিখ্যাত পপ কুইনের স্বামী বানিয়ে দিয়েছিল। তাদের সংসারে একটা ফুটফুটে মেয়েও এসেছিল। কিন্তু ঠিক এখান থেকেই লোকটার পতন শুরু হয়। মেয়ে জন্মানোর পরপরই তার মিউজিক ব্যান্ড ভেঙে যায়। নিজের ব্যর্থতা বা অক্ষমতা স্বীকার করার বদলে সে তার নিরপরাধ স্ত্রী ও সন্তানকেই অলক্ষী বা অপায়া ভাবতে শুরু করে। ধীরে ধীরে মদ, জুয়া আর চরম রাগই তার আসল পরিচয় হয়ে ওঠে। প্রতিবার নেশার ঘোরে বা জুয়ায় হেরে ফিরে সে তার স্ত্রী ও মেয়ের ওপর হাত তুলত। পরিস্থিতির ভয়াবহতা দেখে তুমি নিজের মনেই বলে উঠলে, ছি, কেমন জঘন্য লোক এটা। সোফার ওপর মা আর মেয়ে পারিবারিক নির্যাতনের ভয়ে থরথর করে কাঁপছিল। শাও, তোমার বর্তমান স্ত্রী, তোমার নজর তাদের ওপর পড়তে দেখে আটকে উঠল। সে ছোট্ট মিংমিংকে আরও শক্ত করে চাপটে ধরল। তার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছিল। সে অনেকবার এই নরক ছেড়ে পালিয়ে যাওয়ার কথা ভেবেছে, কিন্তু নিজে অনাথ হওয়ায় আর সংসারের সব টাকা এই লোকের নিয়ন্ত্রণে থাকায় সে পুরোপুরি অসহায় হয়ে পড়েছিল। তাদের চোখে মুখে আতঙ্ক দেখে তুমি একটা দীর্ঘশ্বাস ফেলে নিজেকে শান্ত করলে এবং উঠে গিয়ে লাইট অন করে দিলে। ঘরের অগোছালো পরিবেশের ওপর একটা হালকা উষ্ণ কমলা আলো ছড়িয়ে পড়ল। তুমি মাথা চুলকিয়ে ভাবলে, এই লোকটা কি অদ্ভুত জীবনযাপন করছিল। তুমি জানালা খুলে দিলে যাতে একটু সতেজ বাতাস আসে এবং এক এক করে মদের খালি বোতলগুলো তুলে ঘর পরিষ্কার করতে শুরু করলে। সোফার ওপর বসে থাকা শশী তোমাকে ঘর পরিষ্কার করতে দেখে চরম অবাক হল। তুমি তাদের কোনো বিরক্ত না করে রান্নাঘর থেকে তোয়ালে এনে টেবিল মুছে পুরো ঘর ঝকঝকে করে ফেললে। হাড়ভাঙা খাটুনি আর গরমে শরীর ভিজে যাওয়ায় তুমি বেডরুম থেকে পরিষ্কার কাপড় নিয়ে বাথরুমে চলে গেলে। তুমি ভেতরে যাওয়ার পর শশী কিছুটা স্বস্তি পেল। পরিষ্কার ঘরের দিকে তাকিয়ে যেন সে বিশ্বাসই করতে পারছিল না কি ঘটছে। সে মনে মনে ভাবছিল, এই শয়তানটা আজ হঠাৎ এসব কেন করছে। এমন সময় ছোট্ট মিংমিং বড় বড় চোখে বলল, মামা, আমার খুব খিদে পেয়েছে। শাও তার চুলে হাত বুলিয়ে দিতে দিতে ভাবল, এখন রান্না করা যাবে না। এই লোকটা ঘুমানোর আগ পর্যন্ত তাকে অপেক্ষা করতেই হবে। কিছুক্ষণ পর বাথরুমের দরজা খুলে তুমি বাইরে আসতেই মা মেয়ে ভয়ে সিটিয়ে গেল। কিন্তু তুমি তাদের পাত্তা না দিয়ে সোজা ঘর থেকে বেরিয়ে গেলে। শাও ভয় পেয়ে গেল, ভাবল লোকটা বুঝি আবারও মদ গিলতে গেল। এখনো পর্যন্ত তারা কিছুই খায়নি। খিদে আর ভয়ে মিংমিংয়ের ঠোঁট কাঁপছিল। সে তার ছোট্ট আঙুল দিয়ে মায়ের চোখের জল মুছে দিয়ে বলল, কেঁদো না মামা, আমার খিদে পায়নি। শাওয়ের বুক ফেটে যাচ্ছিল। সে মেয়েকে বুকে জড়িয়ে ধরে ঘুম পাড়ানোর চেষ্টা করতে করতে বলল, শুলে পড়ো সোনা, ঘুমিয়ে পড়লে খিদে লাগবে না। কাল সকালে মা খুব ভালো খাবার বানিয়ে দেবে। শাও মনে মনে ঠিক করল, কাল যাই হয়ে যাক সে এই নরক ছেড়ে চলে যাবেই। ঠিক সেই মুহূর্তে দরজার লক ঘোরার শব্দ হল। তুমি ভেতরে ঢুকলে এবং সোফার দিকে একবার তাকিয়ে সোজা বেডরুমের দিকে গেলে। শাওয়ের বুক ধরফর করছিল। সে প্রার্থনা করছিল যেন তুমি ওই ঘরে না ঢোকো। তখনই দরজায় হালকা টোকা দিয়ে তুমি বললে, আমি খাবার নিয়ে এসেছি, খিদে পেলে খেয়ে নিও। আজ আমি পাশের ঘরে শোব। তোমার পায়ের শব্দ দূরে সরে যেতেই শাও আর মিংমিং অবাক হয়ে গেল। শশী ভাবছিল, এই লোকটা হঠাৎ এত দয়ালু কেন হয়ে গেল। তার মতলব কি। ছোট্ট মিংমিং খাবারের লোভে উকি দিলেও মায়ের অনুমতি ছাড়া নড়ল না। শেষ পর্যন্ত শশী নিজেকে সামলে নিয়ে মেয়ে নিয়ে খেতে বসল। বাইরে দাঁড়িয়ে তুমি তাদের খাওয়ার শব্দ শুনলে এবং ভাবলে, ঘরে মাত্র $1800 বাকি আছে, যা খুব শীঘ্রই বড় একটা সমস্যা হয়ে দাঁড়াবে। ঠিক তখনই তোমার মাথায় নতুন কোনো বুদ্ধি আসায় চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠল। তুমি বুঝতে পারলে এটা আসলে একটা প্যারালাল ওয়ার্ল্ড বা সমান্তরাল পৃথিবী। তুমি ফোনটা হাতে নিয়ে স্ক্রল করতে করতে হঠাৎ হেসে উঠলে। দেখলে এই দুনিয়ার সংস্কৃতি আর বিনোদনের জগৎ তোমার চেনা দুনিয়ার চেয়ে একেবারেই আলাদা। তোমার আগের দুনিয়ার সব অখ্যাত গায়করা এখানে টপ চার্টে রাজত্ব করছে। তোমার মাথায় এক এক করে সেই সব ক্লাসিক গানগুলো ভেসে উঠতে লাগল। ক্লান্তিতে শরীর ভেঙে আসছিল, তাই এক সময় তুমি গভীর ঘুমে তলিয়ে গেলে। পরদিন ভোর 6টার সময় তুমি খুব সাবধানে বেডরুমের দরজা খুললে। দেখলে টেবিল আর কিচেন ঝকঝক করছে। শশী রাতে সব পরিষ্কার করে রেখেছিল। তুমি বাথরুমে গেলে। তুমি জানতে যে শশী সকাল 8টার আগে কোনোদিন বাইরে আসে না, কারণ সাধারণত তুমি 10টা পর্যন্ত ঘুমিয়ে থাকতে। আর যতক্ষণ না তুমি সকালের নেশাটা শেষ করতে, ততক্ষণ মা মেয়ের কপালে আগের রাতের বেঁচে যাওয়া খাবারটুকুও জড়ত না।
তুমি একটা দীর্ঘশ্বাস ফেলে ফ্রেশ হতে শুরু করলে। ওদিকে ঘরের ভেতরে শাও জেগে উঠেছিল, কিন্তু বাইরে আসার সাহস পাচ্ছিল না। বাথরুমের আওয়াজ বন্ধ হতেই যখন দরজা লাগানোর শব্দ হলো, শাও তখন ঠোঁট কামড়ে রুদ্ধশ্বাসে চুপচাপ দাঁড়িয়ে রইল। সে ভাবছিল, লোকটা এখন আবার কোথায় গেল। বেশ কিছুক্ষণ বাইরে কোনো সাড়া শব্দ না পেয়ে শাও তার ঘুমন্ত মেয়ের দিকে একবার তাকালো। তারপর বুক শক্ত করে ধীরে ধীরে বিছানা থেকে নেমে বাইরে এলো। ঘরে মদের গন্ধ এখন অনেকটা কম। খোলা জানালা দিয়ে আসা হালকা টাটকা বাতাস তার শরীরে এমনভাবে লাগছিল যেন এটা অন্য কোনো পৃথিবীর জিনিস। দীর্ঘ কয়েক মাস পর সে এত টাটকা বাতাস নাকে নিল যে তার বিশ্বাসই হচ্ছিল না এটা সত্যি। জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকাতে তাকাতে হঠাৎ তার মনে হলো তার বয়স মাত্র ২৪ বছর, অথচ জীবনটা গত কয়েক বছর ধরে একটা জেলখানার মতো কাটছে। কিছুক্ষণ পর বাইরে দরজা খোলার শব্দ হতেই সে চমকে পিছনে ফিরল। তোমাকে দেখে সে থমকে গেল, কারণ সে আশা করেনি তুমি এত তাড়াতাড়ি ফিরে আসবে। তুমিও তাকে দেখে কিছুটা অপ্রস্তুত হয়ে থমকে দাঁড়ালে। আসলে তুমি বাইরে গিয়েছিলে কারণ ঘরে খাওয়ার মতো এক দানা চালও ছিল না, তাই তুমি মাছ, সবজি আর চাল কিনে ফিরে এলে। তোমাদের দুজনের মধ্যে একটা অদ্ভুত নীরবতা কাজ করছিল। প্রথমবারের মতো তুমি তোমার স্ত্রীকে ঠিক মতো দেখলে। সে অসম্ভব সুন্দরী ছিল, তোমার চেনা দুনিয়ার যে কোনো ইনফ্লুয়েন্সার বা সেলিব্রিটির চেয়েও বেশি। কিন্তু সে খুব রোগা হয়ে গিয়েছিল, মুখটা ছিল একদম ফ্যাকাশে, যেন কয়েক মাস ধরে সে ঠিকমতো রোদ আর খাবার কিছুই পায়নি। তাকে এই অবস্থায় দেখে তোমার বুকের ভেতর একটা অদ্ভুত যন্ত্রণা দানা বেঁধে উঠল। তুমি ভাবলে, কিভাবে কেউ নিজের ঘরেই এত নিষ্ঠুরতা করতে পারে। তুমি খুব শান্তভাবে বললে, গুড মর্নিং, আমি খাবার রান্না করছি। কথাটা শুনে শাওয়ের শ্বাস যেন আটকে গেল। সে কোনোদিন কল্পনাও করেনি যে এই লোকটা তাকে গুড মর্নিং বলবে, আর রান্না করা তো অনেক দূরের কথা। ওদিকে ছোট্ট মিংমিং ঘুম ভাঙার পর দৌড়ে এলো। রান্নাঘর থেকে আসা খাবারের গন্ধে তার ছোট্ট নাকটা কুঁচকে উঠল এবং সে বড় বড় চোখে কিচেনের দিকে তাকাতে লাগল। তুমি তার দিকে তাকিয়ে একটা মিষ্টি হাসি দিলে, কিন্তু মিংমিং ভয় পেয়ে পিছিয়ে গেল। তুমি ক্লান্তভাবে দীর্ঘশ্বাস ফেলে রান্না চালিয়ে গেলে। খাবার তৈরি হলে তুমি তাদের দুজনকে ডাকলে, কিন্তু তারা দূরেই দাঁড়িয়ে রইল, যেন তাদের ভয় হচ্ছিল যে তুমি আবার ক্ষেপে উঠবে। তোমার মনটা একটু ভেঙে গেল। তুমি নিচু স্বরে বললে, আমি পাশের ঘরে গিয়ে খাচ্ছি, তোমরা আগে খেয়ে নাও। এই বলে তুমি পাশের ঘরে চলে গেলে। শাও ওখানেই দাঁড়িয়ে রইল। সে একবার পাশের ঘরের বন্ধ দরজার দিকে তাকালো, তারপর তার মেয়ের উজ্জ্বল চোখের দিকে। মিংমিং আনন্দে বলে উঠল, মাম, এটা ড্যাডি আমার জন্য বানিয়েছে। শাও কিছুক্ষণ চুপ থেকে ধীরে ধীরে মাথা নাড়ল। মিংমিংয়ের মুখটা খুশিতে ভরে গেল এবং সে প্রথম লোকমাকা মুখে দিল। তার জীবনে প্রথমবার তার বাবা নিজের হাতে তার জন্য কিছু বানিয়েছিল, আর সেটা খেতেও ছিল দারুণ সুস্বাদু। শাও চুপচাপ খেয়ে যাচ্ছিল, কিন্তু তার মনে তখন ভয়, সংশয় আর একটা অদ্ভুত যন্ত্রণা খেলা করছিল। ওদিকে পাশের ঘরে তুমি প্রচণ্ড ক্ষুধার্ত থাকা সত্ত্বেও নিজেকে সামলে রাখলে, কারণ তুমি জানতে তারা এখনও তোমার সাথে একই টেবিলে বসে খাওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত নয়। তুমি ফোনটা হাতে নিলে, পুরনো অ্যাকাউন্ট ডিলিট করে নতুন একটা অ্যাকাউন্ট খুললে। তারপর লোকাল ট্রেন্ডিং লিস্ট দেখে তোমার কপালে হাত দেওয়ার মতো অবস্থা হলো। তুমি ভাবলে, এসব কি আজেবাজে মিউজিক এখন ট্রেন্ড করছে। ঠিক তখনই তোমার মাথায় একটা বুদ্ধি এলো। আলমারি থেকে পুরনো সব নোটস বের করলে, আর মাত্র কয়েক মিনিটের মধ্যেই একটা নতুন মিউজিক স্কোর তৈরি করে ফেললে। গিটারটা বের করে বসে চোখ বন্ধ করলে এবং তারে ঝংকার দিলে। পাশের ঘর থেকে গিটারের সেই চেনা সুর ভেসে এলো। রান্নাঘরে খাওয়ার সময় সাওর হাত মাঝপথে থেমে গেল। সে অবাক হয়ে ভাবল, এটা তো আমার গিটার ছিল, ও এটা বাজাচ্ছে কিভাবে। ঠিক তখনই তোমার গলা থেকে ধীর স্বরে গান বেরিয়ে এলো, বিকজ আই ড্রিমড ইউ লেফট মি, আই woke ফ্রম টিয়ার্স। সারা ঘরে এক জাদুকরী নীরবতা নেমে এলো। মিংমিংও খাওয়া থামিয়ে শুনতে লাগল। সে তার ছোট্ট ঘাড় কাঁত করে যেন প্রথমবারের মতো কোনো নিরাপদ আশ্রয়ের অস্তিত্ব অনুভব করছিল। সাওর চোখ দুটো বিস্ময়ে বড় বড় হয়ে গেল। না চাইতেই চোখ বেয়ে জল গড়িয়ে পড়তে লাগল। দীর্ঘ ২ বছর, পুরো ২ বছর সে কোনো গান বা মিউজিক শোনেনি। এই ২ বছর তার জীবনে ছিল শুধু ভয়, আর্তচিৎকার, মারধর আর চরম একাকিত্ব। অথচ আজ সেই দানবীয় লোকটার কণ্ঠেই এত কোমলতা আর আবেগ ছিল যে সাও নিজের মনকে আর সামলাতে পারল না। তার চোখ ভিজে এলো, কাঁধ কাঁপতে লাগল, এবং ২ বছরের জমে থাকা সব পুঞ্জীভূত যন্ত্রণা ওই মৃদু আলোমাখা ঘরটাতে কান্নায় ভেঙে পড়তে লাগল। সাও অনেকদিন পর আজ সাহস করে বাড়ি থেকে পালানোর পরিকল্পনা করেছিল, কিন্তু হঠাৎ এই গলার আওয়াজ, এই গান, এসবের মানে কি? লোকটা হুট করে এতটা বদলে গেল কিভাবে? সাও ভেতর থেকে পুরোপুরি কেঁপে উঠেছিল।
এক অজানা ভয় তার বুকে এমনভাবে চেপে বসেছিল যেন তার দম বন্ধ হয়ে যাচ্ছে। ভয় ভবিষ্যতের, ভয় এই হঠাৎ বদলে যাওয়া মানুষটার। এটা আবার কোনো সুন্দর স্বপ্ন তো নয় তো। গিটারের আওয়াজ থেমে গেল। মিংমিং দেখল তার মা কাঁদছে। সে তৎক্ষণাৎ মায়ের কোলে উঠে বসল এবং তার ছোট্ট আঙুল দিয়ে মায়ের চোখের জল মুছিয়ে দিতে লাগল। সে বলছিল, কেঁদো না মা, কেঁদো না, মিংমিং এখানে আছে। মিংমিংয়ের মনে হয়েছিল মা হয়তো আবার কোথাও ব্যথা পেয়েছে। সে সাওর পিঠের দিকে ঝুঁকে পড়ে খুব সাবধানে ফু দিতে লাগল, যেন সে ছোটখাটো চিকিৎসা করছে। জামাকাপড়ের আড়ালে সাওর পিঠে হালকা বেগুনি রঙের দাগ ছিল, সেই দাগগুলো যা গত 2 বছরের নীরব যন্ত্রণার এক কালো ইতিহাস। ওদিকে তোমার বিন্দুমাত্র ধারণা ছিল না যে তোমার গান মা আর মেয়ের উপর ঠিক কী প্রভাব ফেলেছে। তুমি তখন নিজের ভিডিও রেকর্ড করতে ব্যস্ত ছিলে। মুখটা অর্ধেক ঢাকা ছিল, নাক থেকে নিচ পর্যন্ত। হাতে গিটার আর গলায় একটা হালকা খাঁকারি দিয়ে এবার তুমি পুরো গানটা গাইলে, শুরু থেকে শেষ পর্যন্ত। রেকর্ডিং শেষ করে ভিডিওটা সেভ করলে, অপ্রয়োজনীয় অংশগুলো কাটছাট করলে এবং কপিরাইট দিয়ে অনলাইনে আপলোড করে দিলে। ভিডিওর টাইটেল দিলে আ লাইফ উইথ ইউ, অ্যান অরিজিনাল সং। তোমার আশা ছিল মানুষের এটা পছন্দ হবে। আপলোড করার পর তুমি একটা স্বস্তির নিঃশ্বাস ফেললে। যাক, শেষমেশ কাজটা হলো। এখন শুধু দেখার বিষয় মানুষের প্রতিক্রিয়া কেমন আসে। গিটারটা আলমারিতে ফেরত রাখলে, খালি পেটে হাত বুলিয়ে মনে মনে ভাবলে, হয়তো মা আর মেয়ে এতক্ষণে খাওয়া শেষ করেছে। খিদে এবার পেট চোঁচো করছিল। আর ধৈর্য না ভেঙে তুমি খুব সাবধানে দরজা খুলে চোরের মতো বাইরে উকি দিলে। দেখলে সাও মিংমিংকে কোলে তুলে নিয়ে টেবিল থেকে সরে যাচ্ছে। তার চোখগুলো জবা ফুলের মতো লাল হয়েছিল। বোঝাই যাচ্ছিল সে অনেকক্ষণ ধরে কেঁদেছে। তোমাকে দেখেই সে থমকে গেল, তারপর দ্রুত বেডরুমের দিকে চলে গেল। তুমি একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে অবশেষে টেবিলে বসলে। তোমার জন্য তারা কিছুটা খাবার বাকি রেখেছিল দেখে তোমার বেশ ভালো লাগল। তুমি বাজরার দলিয়া খেলে, বাসন মাজলে এবং সবকিছু সুন্দর করে গুছিয়ে রাখলে। করার মতো বিশেষ কিছু ছিল না, তাই তুমি এদিক ওদিক তাকিয়ে বাড়িটা দেখতে লাগলে। মাত্র 50 বর্গমিটারের ছোট্ট একটা 2 বেডরুম অ্যাপার্টমেন্ট। বিয়ের সময় দুজনে মিলে অনেক শখ করে এটা কিনেছিলে। এখন সবকিছুই খুব পুরনো আর জীর্ণ লাগছিল। তোমার বিশ্বাসই হচ্ছিল না যে সাও আর বাচ্চাটা গত 2 বছর ঘরবন্দি অবস্থায় বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে অনেকটা জেলখানার মতো জীবন কাটিয়েছে। তুমি জানতে সবকিছু এক নিমেষে ঠিক হবে না, তাই তুমি সোফায় বসে ফোন স্ক্রোল করতে শুরু করলে। কিভাবে ঘর সামলানো যায়, বাচ্চাকে কিভাবে খুশি রাখা যায়, কিভাবে একজন ভালো বাবা হওয়া যায়। ইন্টারনেটে উপদেশের ভিড় দেখে তোমার মাথা ঘুরে গেল। ঠিক তখনই বেডরুমের দরজাটা সামান্য ফাঁক হলো এবং একটা ছোট্ট মাথা বাইরে উঁকি দিল। মিংমিং। তার বড় বড় উজ্জ্বল চোখগুলো তোমাকে খুব কৌতূহল নিয়ে দেখছিল। সেই নিষ্পাপ চাহনি তোমার মনটাকে মুহূর্তের মধ্যে নরম করে দিল। বাচ্চাটার মুখটাও তার মায়ের মতোই খুব শুকিয়ে গেছিল। তুমি মনে মনে ভাবলে, বাচ্চাটা যদি একটু গোল গলা হতো তাহলে কতই না মিষ্টি লাগত। আগের সেই পাষাণ লোকটা তো তাদের শুধু বেঁচে যাওয়া বা উচ্ছিষ্ট খাবারটুকুই খেতে দিত। তার ওপর মদ মেশানো খাবার বা আজেবাজে জিনিস বাচ্চাকে দেওয়া ছিল পুরোপুরি নিষিদ্ধ। শরীরের আগের মালিক তো কোনো টাকাও দিত না, তাই মা মেয়ে কোনো মতে ধুকে ধুকে বেঁচেছিল। তুমি একটু হাসতে চাইলে, কিন্তু তোমার ঠোঁট নড়তে দেখেই মিংমিং ভয় পেয়ে গেল। সে দরজা বন্ধ করে এক দৌড়ে বিনে পালিয়ে গেল। ভেতর থেকে সাওর গলা শোনা যাচ্ছিল, সে মিংমিংকে আদর করে বোঝাচ্ছিল। তুমি নিজের নাক ছুঁয়ে একটু অসহায় বোধ করলে। এভাবেই সময় বয়ে চলল। দুপুর গড়িয়ে গেল। তুমি ফোনটা রেখে ভাবলে এবার দুপুরের খাবার রান্না করতে হবে। ঠিক তখনই বেডরুমের দরজা খুলে সাও বেরিয়ে এলো। কোনো অভিব্যক্তি ছাড়াই সে তোমার কাপড়ের স্তূপ তুলে নিয়ে বাথরুমের দিকে গেল। সে তোমাকে লক্ষ্য না করার ভান করলেও তুমি বুঝতে পারলে যে সে ভেতর ভেতর ভয়ে সিটিয়ে আছে। তোমার হঠাৎ মনে পড়ল যে গতকালের কাপড়গুলো তো এখনও ওয়াশারে পড়ে আছে। তুমি দ্রুত বাথরুমের দিকে গেলে। সাও ভেতর ভেতর প্রচণ্ড ঘাবড়ে গেল। সাধারণত এই সময় তুমি বন্ধুদের সাথে মদ খেতে বাইরে চড়ে যেতে, কিন্তু আজ তুমি ঘরেই ছিলে এবং তোমাকে তার কাছে আসতে দেখে তার দম বন্ধ হয়ে যাওয়ার জোগাড়। তুমি তার পিছন দিক থেকে বললে, আমি কি আগে কাপড়গুলো বের করে নিতে পারি, প্লিজ?" সে কাপড় বের করার জন্য নিচু হয়েছিল এবং ভয়ে একরকম লাফিয়ে উঠল। তোমাকে দেখেই সে আরও কোণঠাসা হয়ে গেল। তুমি অনেকটা প্রতিবর্ত ক্রিয়ার মতো বলে উঠলে, "সাবধানে থেকো।" সাও অনুভব করল যে তুমি তার কাছে অনুমতি চাইছ। গত 2 বছরে এটা প্রথমবার এমন কিছু ঘটল। সে মাথা নিচু করে সরু গলায় বলল, "ঠিক আছে, তুমিই করে নাও।" তার আঙুলগুলো কাঁপছিল এবং তার গলা আর পিঠে সেই হালকা বেগুনি দাগগুলো তোমার চোখ এড়াতে পারল না। তুমি নজর সরিয়ে ওয়াশারের দিকে মন দিলে এবং বললে, "দুপুরের খাবার আমিই বানিয়ে নেব।
মিংমিং উঠলে বলে দিও। সাও আরও এক পা পিছিয়ে গেল। তোমার উপস্থিতি যেন তাকে আতঙ্কিত করছিল। তুমি কাপড়গুলো নিয়ে ব্যালকনিতে শুকোতে দিলে। সে কিচেনের দিকে তাকিয়ে বিভ্রান্তি, ভয় আর অদ্ভুত এক আশার দোলাচলে দাঁড়িয়েছিল। কাপড় শুকিয়ে যখন সে ফিরে এলো, তুমি তখনও কিচেনে ব্যস্ত ছিলে। ঠিক তখনই মিংমিং ঘুম থেকে উঠল। খালি পায়ে চোখ কোচলাতে কোচলাতে তোমাকে কিচেনে দেখে সে অবাক হয়ে গেল। সে দরজার ফ্রেম ধরে চুপচাপ তোমাকে দেখতে লাগল। সাও ফিরে আসে দেখল তার মেয়ে তোমাকে একভাবে দেখছে, অর্ধেক ঘুমন্ত আর অর্ধেক খুশি মাখা মুখে তার চোখগুলো জলজল করছে। শুধু এইটুকু দৃশ্য দেখাই সাওর জন্য অনেক ছিল। সে যেন আর সহ্য করতে পারল না এবং হলওয়ের দেওয়ালে হেলান দিয়ে ওখানেই বসে পড়ল। দুই হাত দিয়ে মুখ ঢেকে সে নিঃশব্দে কাঁদতে লাগল। এটাই ছিল সেই দৃশ্য যা সে গত 2 বছর ধরে শুধু স্বপ্নেই দেখে আসছিল। লাঞ্চ তৈরি হয়ে গেল। আজও তুমি তাদের সাথে টেবিলে বসলে না। খাবার রেখে তুমি দ্রুত ঘর থেকে বেরিয়ে গেলে। দরজা বন্ধ হওয়ার শব্দ শুনে সাও চোখের জল মুছল এবং ভেতরে ছুটে এলো। সে মিংমিংকে কোলে নিয়ে ডাইনিং টেবিলের দিকে এগিয়ে গেল। সেই মুহূর্তে তার মনের ভেতর ঠিক কী চলছিল তা কেউ বুঝতে পারবে না, এমনকি সে নিজেও জানত না সে আসলে কি অনুভব করছে। ব্রেকফাস্টের মতোই দুপুরের খাবার ছিল সুস্বাদু, আর ছোট্ট মেয়েটি খুশি মনে খাবারগুলো খেয়ে নিল। কিন্তু মা মেয়ের এই শান্তি বেশিক্ষণ স্থায়ী হল না, কারণ তখনই দরজা খোলার শব্দ হল। দুজনেই ওপরের দিকে তাকালো এবং তোমাকে ভেতরে আসতে দেখল। তোমার হাতে একটা বড় ব্যাগ ছিল। মিংমিং কিছুটা থতমত খেয়ে গেল। তার মুখে তখনও চামচ লাগানো ছিল এবং বড় বড় চোখে সে তোমার প্রত্যেকটা পদক্ষেপ লক্ষ্য করছিল। তুমি নজর নিচু রাখলে এবং সোজা সোফার কাছে গিয়ে ব্যাগটা রেখে একটু ভারী গলায় বললে, তোমার জন্য মলম এনেছি, এটা লাগিয়ে নিও। আর ছোটটার জন্য একটা খেলনাও এনেছি। জানি না ওর পছন্দ হবে কিনা, তবে অন্য বাচ্চাদের কাছে এমনটা দেখেছিলাম তাই ভাবলাম ওর জন্যও একটা থাকা উচিত। সাও কোনো উত্তর দিল না। তুমি কয়েক সেকেন্ড চুপ থেকে ধীরে ধীরে বললে, আমি জানি হয়তো বিশ্বাস করবে না, কিন্তু এটা বলা আমার জন্য খুব জরুরি ছিল। আমি আর কোনোদিন মদ খাবো না, আর তোমাদের গায়ে কোনোদিন হাত তুলব না। তোমাকে আর মিংমিংকে এখন থেকে এই বাড়িতে আর এইভাবে ভয় পেয়ে বেঁচে থাকতে হবে না। বাচ্চাটা এখনো ছোট, ওর জন্য এই পরিবেশটা একদম ঠিক নয়। এক নিঃশ্বাসে এই কথাগুলো বলে তোমার মনে হলো যেন বুক থেকে মস্ত বড় কোনো পাথর নেমে গেল। শাওয়ের থেকে কোনো উত্তর পাওয়ার আগেই তুমি চুপচাপ পাশের ঘরে চলে গেলে। শাও তোমাকে চলে যেতে দেখল, আর বেডরুমের দরজা বন্ধ হতেই সে বুঝতে উঠতে পারছিল না যে এই হঠাৎ বদলে যাওয়া মানুষটাকে কি আদেও বিশ্বাস করা যায়। ঘরের ভেতর গিয়ে তোমার আরও খারাপ লাগতে শুরু করলো। তোমার চোখ দুটো লাল হয়ে গিয়েছিল। যতক্ষণ বাইরে ছিলে তুমি শুধু এটুকুই চেষ্টা করছিলে যাতে তারা তোমাকে অন্তত একটু কম ভয় পায়। মনে শুধু একটা কথাই ঘুরপাক খাচ্ছিল, যদি সম্ভব হতো তবে তুমি এখানে আসতে না, এসব কিছুই দেখতে না। বিশেষ করে শাওয়ের শরীরের সেই দাগগুলো দেখে তোমার মনে হচ্ছিল যেন কেউ তোমার আত্মার উপর ভারী কোনো বোঝা চাপিয়ে দিয়েছে। এই বাড়িতে মাত্র একটা দিন থেকেই তুমি ভেতর থেকে প্রায় ভেঙে পড়েছিলে। তোমার মাথায় আসছিল না যে কিভাবে একজন মানুষ নিজের পরিবারের জন্য মনে এত বিষ পুষে রাখতে পারে। দুপুরের খাবারের পর শাও তোমার জন্য কিছুটা খাবার রেখে দিয়েছিল। বেডরুমের দরজা বন্ধ হওয়ার শব্দ শুনে তুমি বুঝতে পারলে যে তারা খাওয়া শেষ করেছে। তুমি ঘর থেকে বাইরে এলে, দেখলে কফি টেবিলের উপর ব্যাগটা তখনও সেভাবেই পড়ে আছে। কেউ ওটা ছুঁয়েও দেখেনি। তুমি ঠোঁট কামড়ে ভাবলে এখন কি করবে। অবশেষে চুপচাপ বসে তুমি খেতে শুরু করলে। ঠিক তখনই মাস্টার বেডরুমের দরজা আবার খুলল। মিংমিং তার ছোট্ট মাথাটা বাইরে বের করে খুব কৌতূহল নিয়ে তোমাকে দেখতে দেখতে ওখানেই দাঁড়িয়ে রইল। এবার তুমি তার দিকে তাকিয়ে একটু হাসলে, আর সে দৌড়ে পালিয়ে যায় না। তার চোখগুলো তখনও তোমার প্রতিটি নড়াচড়া পর্যবেক্ষণ করছিল। তোমার মনের ভেতর একটা উষ্ণতা অনুভব করলে। মনে হলো এই ছোট্ট প্রাণের স্নিগ্ধতা যেন তোমার সব দুশ্চিন্তা একটু হলেও কমিয়ে দিল। তুমি চপস্টিকগুলো রেখে দিলে এবং খুব কোমল স্বরে ডাকলে, মিংমিং। তোমার গলা শুনে সে একটু কেঁপে উঠল, কিন্তু তাও পিছিয়ে গেল না। সে একবার মাস্টার বেডরুমের দিকে তাকালো, যেন সাহস সঞ্চয় করছে। তারপর আবার তোমার দিকে তাকালো। তার মুখ দিয়ে একটা খুব ছোট্ট আর মিষ্টি আওয়াজ বেরোল, যা শুনে তোমার সারা শরীর কেঁপে উঠল। তোমার চোখে জল চলে এলো। এই পৃথিবীতে আসার পর এত মিষ্টি শব্দ তুমি প্রথমবার শুনলে। মিংমিং শুধু তার ঘাড়টা একটু কাত করল। সে দ্বিধায় পড়ে গিয়েছিল যে বাবা একই সাথে হাসছে আবার কাঁদছেও কেন। তুমি খুব নিচু স্বরে তাকে উত্তর দিলে। তারপর তুমি উঠে সোফার কাছে গেলে। ব্যাগ থেকে সেই পুতুলটা বের করলে যেটা তুমি একটু আগেই কিনে এনেছিলে। তুমি পুতুলটা হালকা করে নাড়িয়ে মিংমিংকে দেখালে। তার বড় বড় চোখগুলো উজ্জ্বল হয়ে উঠল। সে একবার পুতুলের দিকে তাকাচ্ছিল, একবার বেডরুমের দিকে, আবার পুতুলের দিকে।
কিছুক্ষণ ইতস্তত করার পর সে ধীরে ধীরে তোমার দিকে এগিয়ে এলো। তোমার হৃদস্পন্দন দ্রুত সম্বোধিত হতে লাগলো। তুমি কিছুতেই চাইছিলে না যে সে ভয় পেয়ে আবার পালিয়ে যাক। মিংমিং শুধু এটুকুই বুঝেছিল যে বাবা এখন ভালো খাবার দিচ্ছে এবং একটা খেলনাও এনেছে যা তার পছন্দ হয়েছে। সে অনুভব করল যে বাবা হয়তো তাকে বা তার মাকে আর আঘাত করবে না। সে তোমার একদম কাছে এলো, তার ছোট্ট মুখটা একটু ওপরের দিকে তুলল, জোরে একটা ঘ্রাণ নিল এবং তারপর মিষ্টি করে হাসল। তুমি পুতুলটা পছন্দ করেছ? তুমি যতটা সম্ভব মমতা মিশিয়ে তাকে জিজ্ঞাসা করলে। তার ছোট্ট আঙুলগুলো পুতুলটা নেওয়ার জন্য নড়ছিল, কিন্তু সে নিজে নেওয়ার সাহস পাচ্ছিল না, শুধু তোমার চোখের দিকে তাকিয়ে রইল। তুমি খুব সাবধানে হাঁটু গেলে তার সমান হয়ে বসলে এবং পুতুলটা তার হাতে দিলে। এবার সে সত্যি সত্যিই পুতুলটা শক্ত করে ধরল। তার চোখগুলো খুশিতে নেচে উঠল। সে পুতুলটার গায়ে হাত বোলাচ্ছিল, আর খুশিতে তার চোখ দুটো চাঁদের মতো বেঁকে গেল। তাকে এত খুশি দেখে তোমার মনের ভেতর একসাথে অনেক রকম আবেগ কাজ করছিল। তার ছোট্ট আর রোগা মুখটা খুব কাছ থেকে দেখে এবং তার শরীরের চেয়ে 2 মাপ ছোট ফ্যাকাশে জামাকাপড় দেখে তোমার বুকে যেন সূঁচ বিঁধল। তার বয়স ছিল মাত্র 3 বছর। ভালোবাসা পাওয়ার তার অধিকার ছিল, অথচ সে সামান্য একটা পুতুল পেয়েই এতটা খুশি হয়ে গেল। তুমি দ্রুত চোখের জল মুছে নিলে। নিজেকে সামলে তুমি শান্তভাবে তাকে খেলতে দেখতে লাগলে। এদিকে মাস্টার বেডরুমে বসে শাও আরও নার্ভাস হয়ে যাচ্ছিল। সে বুঝতে পারছিল না যে এসব ঠিক হচ্ছে কিনা, কিন্তু তোমার একটা কথা তার মনে গেঁথে গিয়েছিল। বাচ্চাটা এখনো ছোট, তাকে এমন পরিবেশে বড় করা উচিত নয়। মেয়েকে তোমার কাছে আসতে দেওয়াটাই ছিল শাওয়ের জীবনের সবচেয়ে বড় আপোষ। তার চোখ দিয়ে অঝরে জল গড়িয়ে পড়ল। শাও চুপচাপ বিছানায় বসে রইল এবং আপন মনে চোখ মুছতে লাগল। ওদিকে প্ল্যাটফর্মে একটা ভিডিও মাত্র 2 ঘন্টার মধ্যে ট্রেন্ডিং লিস্টে জায়গা করে নিয়েছে। বর্তমানে সেটি 5 নম্বরে ছিল। ইয়াং চংলিন প্রথমে বিষয়টিতে খুব একটা গুরুত্ব দেননি। তিনি ভ্রু কুঁচকে শাওলির কাছ থেকে ট্যাবলেটটি নেওয়ার ইশারা করলেন এবং বিরক্তি নিয়ে বললেন, এই, এত ঘাবড়াচ্ছ কেন? এমন তো প্রথমবার হয়নি। কোন বড় ইনফ্লুয়েন্সার এবার ঝামেলা পাকিয়েছে? শাওলি তার একইভাবে পড়তে পড়তে নিচু স্বরে বলল, কোনো বড় ইনফ্লুয়েন্সার নয়, এটি একটি নতুন অ্যাকাউন্ট, আজই তৈরি হয়েছে। এমনকি ভিডিওটি আমাদের পুশ সিস্টেমের মধ্যেও যায়নি। এটা স্রেফ একটি গান। এই কথা শুনে ইয়াং চংলিনের একই ভাব তৎক্ষণাৎ বদলে গেল। আগের সেই একঘেয়েমি এখন গভীর কৌতূহলে পরিণত হল। একটা গান, তাও আবার কোনো প্রমোশন ছাড়াই ট্রেন্ডিং চার্টে! তিনি চেয়ারে হেলান দিয়ে ডুয়ের ট্রেন্ডিং লিস্ট খুললেন। তার চোখ আরও কপালে উঠে গেল। আরে, এটা তো এখন 4 নম্বরে পৌঁছে গেছে। চলো দেখি গানটা কেমন। গানটি শোনার পর ঘরটি কয়েক সেকেন্ডের জন্য একদম নিস্তব্ধ হয়ে গেল। এত বছরে এই প্ল্যাটফর্মে তিনি এমন সুন্দর গান আগে কখনো শোনেননি। তিনি সাথে সাথে ক্রিয়েটারের প্রোফাইল খুললেন। নাম শিনিয়াও। তার ঠোঁটে হালকা হাসি ফুটে উঠল। তিনি বললেন, নামটাও বেশ সুন্দর। শাওলি, তুমি ভালো কাজ করেছ। এই ভিডিওটিকে আরও পুশ করো। কালকের মধ্যে এটা 1 নম্বরে থাকা চাই। শাওলি স্বস্তির নিঃশ্বাস ফেলল আর মাথা নাড়ল। সে চলে যাওয়ার পর ইয়াং চংলিন আবারও গানটি প্লে করলেন। তার আঙুলগুলো টেবিলের উপর ছন্দের সাথে তাল দিচ্ছিল। কিছুক্ষণ পর তিনি মোবাইল হাতে নিয়ে একটি প্রাইভেট মেসেজ পাঠিয়ে দিলেন। ওদিকে বাড়িতে তুমি ভোর 5টার সময় ঘুম থেকে উঠে পড়েছিলে। তুমি তখনও জানতে না যে তোমার গানটি ভাইরাল হয়ে গেছে। দ্রুত মুখ হাত ধুয়ে তুমি সকালের দৌড়ে বেরিয়ে গেলে, কিন্তু তোমার শরীর প্রত্যাশার চেয়ে অনেক বেশি দুর্বল ছিল। কয়েক মিনিটের মধ্যেই তোমার দম ফুরিয়ে এলো আর বারবার থামতে হলো। 1 ঘন্টায় কোনো মতে 5 কিলোমিটার শেষ করলে, যেটা তুমি নিজের জন্য লক্ষ্য স্থির করেছিলে। যখন তুমি 7:40-এ বাড়ি পৌঁছালে, দরজার সামনেই শাওয়ের সাথে তোমার ধাক্কা লাগলো। সে তখন বাথরুম থেকে বেরিয়েছিল। তোয়ালে দিয়ে ভেজা চুল মুছতে মুছতে তোমাকে দেখে সে কিছুটা অবাক হলো। আমার মনে হয়েছিল তুমি বাড়িতেই আছো। আমি নাস্তা বানাচ্ছি, সে দ্রুত বলে উঠল। তুমি এক মুহূর্তের জন্য কিছুটা অপ্রস্তুত বোধ করলে। তারপর জিজ্ঞাসা করলে, মিংমিং কি এখনো ঘুমাচ্ছে? সে আসি চুপচাপ মাথা নাড়ল। তোমাকে সকালের সতেজতায় ভরপুর দেখে সেই মানুষটা, যে কিনা আগে সবসময় অগোছালো আর নেশায় চূর হয়ে থাকত, শাওয়ের বুকের ভেতর একটা অজানা আশঙ্কা ধরফর করে উঠল। সে সাথে সাথে রান্নাঘরের দিকে চলে গেল, যেন তোমার থেকে দৌড়ে পালাচ্ছে। তুমি হাসলে এবং তাকে বললে, আমি গোসল করার পর কি নাস্তা আমি বানিয়ে দেব? তোমার স্পেশাল কিছু খাওয়ার ইচ্ছে আছে? তোমার গলায় হালকা রসিকতা আর মমতা ছিল। এবার সে মাঝপথে থমকে গেল। তারপর নিচু স্বরে বলল, না, তুমি বসো, আমি বাচ্চাকে সামলে নেব। বলেই সে বেডরুমে অদৃশ্য হয়ে গেল। গোসল করার পর তোমার প্রচণ্ড খিদে পেয়েছিল এবং তোমার শরীর মদের তীব্র নেশার সাথেও লড়াই করছিল। রান্নাঘরে কাজ করার সময় তুমি বারবার গরম জল খাচ্ছিলে, যাতে সেই নেশার টান কিছুটা কমানো যায়। মিংমিং ততক্ষণে জেগে উঠেছিল। শিয়াশি তাকে তৈরি করে দিয়েছিল এবং সে সেই পুতুলটা হাতে নিয়ে দাঁড়িয়েছিল, যেটা তুমি গতকাল কিনে এনেছিলে। সে রান্নাঘরের দরজার আড়াল থেকে উঁকি দিচ্ছিল।
সেই একই কৌতূহল নিয়ে তুমি পেছনের দিকে তাকালে আর হাসলে। শুভ সকাল মিংমিং, নাস্তায় তোমার কি চাই? মিংমিং ঘাড় কাত করে কিছুক্ষণ ভাবল, তারপর উৎসাহিত হয়ে বলল, স্টিম ডেগ, আমার স্টিম ডেক চাই। তুমি হাসলে আর বললে, ঠিক আছে, স্টিম ডেগই বানানো হবে। যখন তুমি তার মাথায় হাত বোলানোর চেষ্টা করলে, সে সামান্য পিছিয়ে গেল। তুমি হাসলে। তোমার ওপর তার এই ধীরে ধীরে গড়ে ওঠা বিশ্বাস তোমার মনে এক অদ্ভুত প্রশান্তি এনে দিচ্ছিল। তুমি নাস্তা টেবিলে রেখে নিজের বেডরুমে ফিরে গেলে, যাতে মা মেয়ে শান্তিতে খেতে পারে। এবার ঘরের ভেতর থেকে তাদের হাসি আর অল্প অল্প কথার শব্দ শোনা যাচ্ছিল। বাড়িতে প্রথমবার এতটা কোমল একটা পরিবেশ অনুভূত হচ্ছিল। বিছানায় শুয়ে তুমি সাইলেন্ট মোডে থাকা ফোনটা হাতে নিলে। স্ক্রিন আনলক করতেই নোটিফিকেশনের বন্যায় তুমি একেবারে অবাক হয়ে গেলে। তুমি আক্ষরিক অর্থেই চমকে উঠলে। অ্যাপটি খুলে পেজটি দেখতেই তোমার চোখ প্রায় স্থির হয়ে গেল। মাত্র একদিনে 1 মিলিয়ন ফলোয়ার, 2 মিলিয়ন লাইক আর প্রায় 1 মিলিয়ন কমেন্ট, আর প্রতিটি কমেন্টে শুধুই তোমার গানের প্রশংসা। তুমি তোমার অ্যাকাউন্টের ব্যাক এন্ড ওয়ালেট খুললে এবং রীতিমতো ভ্যাবাচাকা খেয়ে গেলে। মাত্র একদিনে 3,20,000 ইউয়ান, তাও আবার কোনো বিজ্ঞাপন ছাড়াই, স্রেফ ভিউ আর ট্রাফিক থেকে। তুমি কালক্ষেপণ না করে সাথে সাথে টাকাগুলো ব্যাংকে ট্রান্সফার করে দিলে। মনে মনে ভাবলে, এখন আর সামান্য মুদি সওদা কিনতেও ভয় পেতে হবে না। সেই দিন অন্তত শেষ হল, যখন পকেটে মাত্র 1,000 ইউয়ান অবশিষ্ট পড়ে থাকত। মা আর মেয়ের খাওয়া শেষ হওয়ার পর্যন্ত অপেক্ষা করে তুমি বাইরে এলে। জলদি টেবিল পরিষ্কার করলে, বাসন মাজলে এবং ফোনটা পকেটে নিয়ে বাইরে বেরিয়ে পড়লে। তুমি যে এলাকায় থাকতে, সেটা ছিল একটা পুরনো জরাজীর্ণ এলাকা, সস্তা আর ভিড়ে ঠাসা। বিয়ের পর তোমাদের দুজনের আয় খুব সামান্য ছিল বলে এই জায়গাটাই তখন সাধ্যের মধ্যে ছিল। তারপর গত 2 বছরে এই শরীরের আসল মালিক টানা বেকার ছিল, সারাদিন মদ গিলত, এমনকি অভাবের তাড়নায় সাওয়ের ফোনটাও বিক্রি করে দিয়েছিল। তাই এবার তুমি একাই মলের দিকে রওনা হলে। সেখানে ঢুকেই তোমার সবার আগে চোখে পড়ল এক বিখ্যাত স্মার্টফোন ব্র্যান্ডের বিশাল এক শোরুম। সম্ভবত কাজের সময় ছিল বলে শোরুমটা প্রায় ফাঁকাই ছিল। কাউন্টারের ওপাশে এক তরুণী সেলস গার্ল পরম আয়েসে নখ রাঙাচ্ছিল। তোমাকে দেখেই তার চোখ উজ্জ্বল হয়ে উঠল এবং সে দ্রুত তোমার দিকে এগিয়ে এলো। হাই স্যার, নতুন ফোন নেবেন? সে জিজ্ঞেস করল। তুমি কাউন্টারে রাখা মডেলগুলোর দিকে তাকাতে তাকাতে হালকা মাথা নাড়ালে। কিছুক্ষণ দেখার পর তুমি একটা চমৎকার আকাশী নীল রঙের মডেল পছন্দ করলে। সেলস গার্লের মুখ খুশিতে ভরে উঠল। সে বলল, দারুণ পছন্দ স্যার, এটা আমাদের লেটেস্ট মডেল। এতে আছে অত্যাধুনিক প্রযুক্তি, 100 গুণ জুম, আর এটি পৃথিবীর প্রথম ফোন যা স্যাটেলাইট কল সাপোর্ট করে। তুমি একটু ভেবে জিজ্ঞেস করলে, সিম কার্ডও কি পাওয়া যাবে? সে হাসি মুখে উত্তর দিল, অবশ্যই। আপনার নিজের জন্য নেবেন তো? তুমি খুব স্বাভাবিকভাবে উত্তর দিলে, না, আমার স্ত্রীর জন্য। কথাটা শুনে সেলস গার্ল মুহূর্তের জন্য থমকে গেল এবং মনে মনে কিছুটা হতাশ হল। সে ভাবল, হ্যাঁ, এত হ্যান্ডসাম একটা ছেলে, এর মধ্যেই বিবাহিত। ভালো ছেলেরা সবসময় অন্যের হয়ে যায়। তবে মুখে পেশাদার হাসি ফুটিয়ে সে বলল, আপনার স্ত্রী খুব ভাগ্যবান স্যার, তবে সিম কার্ডের জন্য তাকে আইডি কার্ড নিয়ে নিজেকেই আসতে হবে। তুমি বললে, ঠিক আছে, কোনো সমস্যা নেই, আপাতত ফোনটা প্যাক করে দিন। সিমের জন্য যে ভ্যারিফিকেশন লাগবে তা তোমার আগে ধারণা ছিল না। ফোনটা প্যাক হবার পর তুমি কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করলে এবং দ্রুত বেরিয়ে পড়লে, কারণ এখনও অনেক কিছু কেনা বাকি ছিল, সময় নষ্ট করার মতো একদমই ছিল না। ওদিকে বাড়িতে শাও পুরো ঘর ঝকঝকে করে ফেলেছিল। সে তখন সোফায় বসে জানালার বাইরে নীল আকাশের দিকে তাকিয়েছিল। গত দুদিনে ঘরের পরিবেশ বদলে যাওয়ায় মদের সেই উৎকট দুর্গন্ধ এখন আর নেই। এক পশলা টাটকা বাতাস খেলা করছিল ঘরে। তার কাছে এই সব কিছুই ছিল অবিশ্বাস্য। সামান্য এই স্বস্তিটুকু পাওয়ার সে কোনোদিন আশাই করেনি। মিংমিংকেও খুশি মনে নিজের মতো খেলতে দেখে শাওয়ের ঠোঁটে হালকা হাসি ফুটে উঠল। জীবনটা যেন একটু একটু করে সুন্দর হতে শুরু করেছে। ঠিক তখনই দরজার লক খোলার শব্দ হল। মিংমিং লাফ দিয়ে উঠে তার পুতুলটা জাপটে ধরে ভয়ে মায়ের কোলে লুকিয়ে পড়ল। বাইরে থেকে তোমার গলা শোনা গেল। তুমি মুভারদের বলছিলে, সাবধানে ভাই, স্ক্র্যাচ যেন না লাগে, একদম সোজা ভেতরে রাখো। শাও কিছুটা ঘাবড়ে গেল এবং মিংমিংকে শক্ত করে ধরে ঘরের এক কোণে সরে যেতে চাইল। কিন্তু কৌতূহল সংবরণ করতে না পেরে সে দরজার ফাঁক দিলে উকি দিল। দেখলে তুমি আর একজন লোক মিলে একটা ক্রিম কালারের আরামদায়ক ক্লাউড স্টাইল সোফা ভেতরে আনছ। তোমার নজর তার ওপর পড়তেই তোমার মুখ খুশিতে উজ্জ্বল হয়ে উঠল। তুমি বললে, একটু গরম জল দেবে? মুভারদের একটা ব্রেক দিয়ে দিই। সে কিছুটা অস্ত্রপ্রস্তুত হয়ে দ্রুত রান্নাঘরে চলে গেল। এরপর এক এক করে তুমি মুভারদের নিয়ে নতুন সোফা,
টিভি, ফ্রিজ আর দরকারি সব ইলেকট্রনিক্স নিয়ে এলে। প্রতিটি নতুন জিনিস আসার সাথে সাথে ঘরের পুরো পরিবেশটাই আমূল বদলে গেল। যে ঘরটাকে আগে জরাজীর্ণ, পুরনো আর শ্রীহীন লাগত, তা এখন সজীব আর আরামদায়ক দেখাচ্ছে। পুরনো সব ভাঙাচোরা আসবাবপত্র তুমি ৮০০ ইউয়ানে বিক্রি করে দিয়েছিলে। শাও কিছুই বুঝতে পারছিল না যে হঠাৎ এত টাকা এলো কথা থেকে, কারণ তার জানা মতে সংসারে তো এখনও নিদারুণ অভাব থাকার কথা ছিল। মুভারদের বিদায় দিয়ে তুমি একটা বড় ব্যাগ নিয়ে লিভিং রুমে এলে এবং একটা স্বস্তির নিঃশ্বাস ফেললে। এখন এই জায়গাটাকে সত্যি কোনো মানুষের ঘর মনে হচ্ছিল, কোনো ভেঙে যাওয়া জীবন নয়। তুমি ঘাম মুছে ব্যাগটাকে নতুন কফি টেবিলের ওপর রাখলে আর আরামদায়ক সোফাটায় বসলে। কিচেনে মা আর মেয়ে তখনও একরাশ বিস্ময় নিয়ে দাঁড়িয়েছিল। মিংমিং তার মায়ের পা জড়িয়ে ধরে নতুন জিনিসগুলোকে অবাক হয়ে দেখছিল। তুমি তার দিকে তাকালে আর খুশিতে তোমার চোখ দুটো ছোট হয়ে গেল। তুমি ব্যাগ থেকে একটা বড় গোলাপি রঙের খেলনা বের করে টেবিলের ওপর রাখলে, কিন্তু তোমার নজর ওটার দিকেই ছিল। যেমনটা আশা করেছিলে, মিংমিংয়ের নজর ওই খেলনার ওপর আটকে গেল। এক হাতে পুতুল আর অন্য হাতে মায়ের শার্ট শক্ত করে ধরে সে উকি দিচ্ছিল। সে খুব ধীর স্বরে জিজ্ঞেস করল, এটা কি ড্যাডি? তুমি হাসি মুখে হাত বাড়িয়ে তাকে ডাকলে, এসো, দেখো ড্যাডি তোমার জন্য কি এনেছে। সে সাথে সাথে এলো না, আগে মায়ের দিকে তাকালো, তারপর খুব ইতস্তত করে তোমার দিকে এগিয়ে এলো। তুমি খেলনাটা খুললে, ভেতরে ছিল একটা ছোট্ট রাজকন্যার বাড়ি, প্রিন্সেস হাউস। তুমি তাকে জিজ্ঞেস করলে, রাজকন্যার ঘর সাজাবে? কথা শুনে তার চোখ উজ্জ্বল হয়ে উঠল। সে ধীরে ধীরে তোমার হাঁটুর কাছে চলে এলো। তুমি একটা রাজকন্যা পুতুল হাতে তুলে নিয়ে বললে, রাজকন্যা তো এখনো রেডি হয়নি, ড্যাডি একা পারবে না, তুমি কি তাকে সুন্দর হতে সাহায্য করবে? সে খুব সংকোচ নিয়ে পুতুলটা হাতে নিল। তুমি তার ছোট্ট হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে তাকে স্পর্শের অনুভূতি দিলে। তারপর একটা গোলাপি ড্রেস তুলে তার হাতটাকে গাইড করলে। তুমি বললে, ড্যাডি তোমার ওপর ভরসা করছে রাজকন্যাকে তৈরি করার জন্য। মিংমিংয়ের গলা উত্তেজনায় ভরে উঠল। সে বলল, ওকে ড্যাডি। সে মনে মনে ভাবল, ড্যাডির হাত কত উষ্ণ, মামির চেয়েও বেশি উষ্ণ। তারপর তোমার আনাড়ি অভিব্যক্তি দেখে সে খিলখিল করে হেসে উঠল। সে তার ছোট্ট হাত দিয়ে রাজকন্যাকে সাজাতে সাজাতে বলল, ড্যাডি, আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি। তার হাঁটুর সাথে লেগে বসে সে পুতুল সাজাতে লাগল, আর তুমিও হাসলে। সারা ঘরে এক অদ্ভুত উষ্ণতা ছড়িয়ে পড়ল, ঠিক যেন একটা সুন্দর পরিবারের মুহূর্ত। দরজার ফ্রেম ধরে দাঁড়িয়ে শাও এই দৃশ্য দেখছিল। তার চোখ ছিল ভেজা আর বুকটা কান্নায় ভরা। তুমি ওপরের দিকে তাকালে দেখলে সে একদম বিভোর হয়ে তোমার দিকেই তাকিয়ে আছে। তার হালকা নীল রঙের শার্টটা, যেটা বারবার ধোয়ার কারণে ফ্যাকাশে হয়ে গেছিল, তা তোমার চোখে তীরের মতো বিঁধল। এক মুহূর্তের জন্য তোমার মনে পড়ে গেল এটা সেই একই প্যারেন্ট চাইল্ড ম্যাচিং আউটফিট যেটা শাও মিংমিংয়ের দ্বিতীয় জন্মদিনে লুকিয়ে কিনেছিল। পরে যখন ডে কেয়ারের লোকেরা এটা ধরে ফেলেছিল, তখন এই শরীরের আসল মালিক শাওকে খুব বাজেভাবে সাজা দিয়েছিল। সে তো এমনকি শাওয়ের ফোনটাও বিক্রি করে দিয়েছিল। এই কথা মনে পড়তেই তোমার দম বন্ধ হয়ে গেল। ঠিক পরের সেকেন্ডে তুমি হুট করে উঠে দাঁড়ালে, মুখ চেপে ধরে বাথরুমের দিকে ছুটলে এবং বমি করতে শুরু করলে। এখন তুমি বুঝতে পারলে যে একজন মানুষের ভেতরে যদি সামান্যতম বিবেকও বেঁচে থাকে, তাহলে এমন জঘন্য কাজ নিজের চোখের সামনে দেখা কতটা ঘৃণা আর রাগের জন্ম দেয়। হঠাৎ এই শব্দ শুনে মা আর মেয়ে দুজনেই প্রচণ্ড ভয় পেয়ে গেল। শাও থরথর করে কাঁপতে লাগল এবং দ্রুত সোফার দিকে ছুটে গিয়ে মিংমিংকে বুকে জড়িয়ে ধরল। ছোট্ট মিংমিং আরও কুঁকড়ে গেল। তার মনে হচ্ছিল হয়তো সেই আগের রাগী আর হিংস্র বাবা আবার বেরিয়ে এসে তাদের ওপর ঝাঁপিয়ে পড়বে। তার কাছে এই বমির শব্দ সবসময় কোনো মানুষখেমি বাঘের গর্জনের মতো মনে হতো। কিছুক্ষণ পর তুমি বাথরুম থেকে টলটলে বাইরে বেরিয়ে এলে। তোমার চোখ লাল আর মুখটা বিধ্বস্ত দেখাচ্ছিল। সামনে ভয় পাওয়া শাও আর মিংমিংকে দেখে তোমার বুক আরও ভারী হয়ে গেল। পেটটা তখনও গুলাচ্ছিল, কিন্তু নিজেকে সামলে নিয়ে তুমি খুব নিচু স্বরে বললে, সরি, তোমাদের ভয় দেখানোর কোনো উদ্দেশ্য ছিল না, শুধু শরীরটা একটু খারাপ হয়ে গেছিল। এখন যখন তুমি এই শরীরে বসবাস করছিলে, তখন এই জঘন্য লোকটার কৃতকর্মকে ভেবে তোমার সারা শরীরে যেন হাজার হাজার পিঁপড়ে দৌড়াতে লাগল। শাও আর মিংমিং তখনও তোমার থেকে দূরত্ব বজায় রাখছিল। তুমি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে তাদের পাশ দিয়ে বেরিয়ে গেলে। মিংমিংকে আলতো একবার ছুঁয়ে তুমি সোজা কিচেনে গিয়ে সবজি ধুতে শুরু করলে। তুমি বললে, তুমি খেলাটা শেষ করনি বোধহয়, তুমি খেলতে থাকো, আমি লাঞ্চ বানাচ্ছি। শাও তোমার দিকে তাকালো। সেই একই চেহারা, একই মানুষ, কিন্তু ভেতরে যেন অন্য এক প্রশান্তি। সে আলতোভাবে মাথা নাড়ল এবং মিংমিংকে কোলে নিয়ে আবার সোফায় বসল। মিংমিং মায়ের বাহুর আড়াল থেকে তোমার দিকে তাকিয়ে মিষ্টি করে হাসল। সে বুঝতে পারল তার এই শান্ত আর দয়ালু ড্যাডি এখনও পাশেই আছে।
যখন তুমি খাবার টেবিলে রেখে ঘর থেকে বেরোলে, শাও চুপচাপ পাশের ঘরে চলে গেল। তার ঠোঁট দুটো সামান্য নড়ে উঠল, যেন সে কিছু একটা বলতে চেয়েও বলতে পারল না। কিন্তু গলা দিয়ে কোনো স্বর বের হলো না। খাবার খাওয়ার সময় মিংমিং হঠাৎ জিজ্ঞেস করল, মা, ড্যাডি আমাদের সাথে খাচ্ছে না কেন? সাও মশলাদার ভাজা মাংসের টুকরো চিবোতে চিবোতে তার দিকে তাকালো। এটা তার খুব পছন্দের খাবার ছিল, কিন্তু বিয়ের পর সে এটা খাওয়া প্রায় ছেড়ে দিয়েছিল, কারণ তুমি ঝাল একদম সহ্য করতে পারতে না। সে তার বাচ্চার দিকে তাকালো, তারপর ঘরের দিকে তাকিয়ে একটু হাসল। এই হাসিটা যেন শুকনো মাটিতে পড়া বৃষ্টির প্রথম ফোঁটার মতো ছিল। কারণ ড্যাডি আর মামি এখনো তৈরি নয়, সে ধীর স্বরে বলল। মিংমিং কিছু বুঝতে পারল না, বরং আরও বেশি বিভ্রান্ত হয়ে পড়ল। ওদিকে তুমি ঘরের ভেতর মেঝের দিকে তাকিয়ে বসেছিলে। তুমি জানতে যে এই বমি হওয়াটা কোনো শারীরিক কারণ ছিল না, এটা পুরোপুরি মানসিক ছিল। নিজেকে যতই বোঝানোর চেষ্টা করছিলে, বাস্তব ততই মনে করিয়ে দিচ্ছিল যে এই শরীরের আসল মালিক কতটা জঘন্য একটা রাক্ষস ছিল। মন ঘোরানোর জন্য তুমি ফোনটা হাতে নিলে এবং ডুইনের ট্রেন্ডিং ভিডিওগুলো স্ক্রোল করতে লাগলে। তোমার ভিডিওটা এখনও টপ লিস্টে ছিল, লাখ লাখ কমেন্ট, আর সবাই নতুন গানের আবদার করছিল। রান্নাঘর থেকে বাসনপত্রের আওয়াজ আসতেই তুমি ফোনটা নামিয়ে রাখলে এবং ঘরের দরজা খুললে। টেবিলে তোমার খাবার রাখা ছিল, সাও বাসন মাজছিল, আর মিংমিং আনন্দে তার নতুন খেলনা নিয়ে খেলছিল। তোমাকে দেখে মিংমিংয়ের ভয় এবার অনেকটাই কম মনে হলো। তুমি হাসলে, তার মাথায় হাত বুলিয়ে দিলে এবং কিচেনের দিকে এগিয়ে গেলে। তখনই শিয়া বাইরে এলো এবং তোমার সাথে তার চোখাচোখি হল। তার বুক দ্রুত ধরফর করতে লাগল। হাত দুটো কোথায় রাখবে সে বুঝতে পারছিল না। নার্ভাস হয়ে সে নিজের শার্টের কোণা পাকাতে লাগল। এই ছোটখাটো গুটিয়ে থাকা ভঙ্গি দেখে তুমি ভেতর থেকে একটা দীর্ঘশ্বাস না ফেলে পারলে না। এই কোমলতা, এই সংকোচই ছিল সেই কারণ যার সুযোগ নিয়ে পুরনো সেই জানোয়ারটা বছরের পর বছর ধরে তাকে পিষে মেরেছে। ভাবনাগুলো ঝেড়ে ফেলে তুমি কফি টেবিল থেকে একটা নতুন ফোন তুলে নিলে। খুব নরম সুরে তুমি বললে, তোমার জন্য একটা ফোন কিনেছি, দেখো পছন্দ হয় কিনা। আর একটা কথা ছিল, এখানে একটু বসবে? সাও প্রথমে নিচের দিকে তাকালো, তারপর সাহস করে ওপরের দিকে তোমার শান্ত আর পরিষ্কার চোখের দিকে তাকালো। এরপর সে টেবিলে রাখা সেই নতুন স্কাই ব্লু ফোনটার দিকে তাকিয়ে ধীরে ধীরে সোফায় বসল। কি কথা ছিল? তার গলার স্বর এতটাই মৃদু ছিল যে তা বাতাসেই মিলিয়ে যাচ্ছিল। তুমি কোনো উত্তর দিলে না, শুধু ফোনটা আনবক্স করে সেট করলে এবং তার সামনে রাখলে। এতে সিম কার্ড আছে, তবে তোমাকে নিজে গিয়ে ওটা রেজিস্টার করে নিতে হবে। আমার নাম্বার এতে সেভ করা আছে। আমি যদি ঘরে না থাকি তবে যে কোনো সময় আমাকে কল করতে পারো। তারপর তুমি পকেট থেকে একতাড়া নোট বের করে তার সামনে রাখলে। এই কিছু টাকা তুলে এনেছি, আজ দুপুরে মিংমিংকে একটু বাইরে ঘুরিয়ে এনো। সবসময় ঘরবন্দি হয়ে থাকাটা ঠিক নয়। যা ইচ্ছে কিনে নিও, জামা কাপড় বা অন্য কিছু। আমি দেখলাম তোমাদের দুজনেরই কাপড় বেশ ছোট হয়ে গেছে, আর শুধু হাফ ব্যাংক কার্ড নিয়ে ঘোরাঘুরি করাটাও খুব একটা সুবিধাজনক নয়, আর নিরাপদও নয়। তুমি এক নিঃশ্বাসে সব কথা বলে গেলে। সাও মাথা তুলে তাকালো, তার চোখগুলো ধীরে ধীরে জলে ভরে আসছিল। সে তোমার প্রতিটি কথা খুব মন দিয়ে শুনছিল, যেন কেউ আজ প্রথমবারের মতো তাকে একজন মানুষ হিসেবে গণ্য করেছে। যখন সে ফোনটা হাতে না নিল, তখন তুমি কিছুটা অস্তবস্ত হয়ে নাক চুলকাতে চুলকাতে জিজ্ঞেস করলে, ফোনটা পছন্দ হয়নি? কালারটা ভালো লেগেছিল, আর এটা নিউ মডেল। তুমি চাইলে আমরা অন্য একটা নিয়ে আসতে পারি। সে মাথা নাড়ল, তার উজ্জ্বল হয়ে ওঠা চোখ দুটো তোমার উপর আটকে গেল। না, আমার পছন্দ হয়েছে, থ্যাংক ইউ। তার গলাটা নিচু ছিল, কিন্তু কাঁপছিল, যেন মনের ভেতর কিছু একটা ভেঙে গিয়ে আবার নতুন করে জোড়া লাগল। তুমি তার দিকে তাকালে, তারপর একটু হেসে নজর সরিয়ে নিলে। গুড, আর এর জন্য ধন্যবাদ দেবার কোনো প্রয়োজন নেই। আমি বরং খাবারটা খেয়ে নিই। তুমি দ্রুত উঠে টেবিলের দিকে চলে গেলে। সাও মনে মনে শুধু এটাই ভাবতে লাগল যে হঠাৎ তোমার কাছে এত টাকা কোত্থেকে এলো। কিন্তু তুমি যেহেতু কিছু বলনি, তাই সেও আর কিছু জিজ্ঞেস করল না। সে আরও একবার সেই স্কাই ব্লু ফোনটার দিকে তাকালো। তার চোখে প্রথমবারের মতো আশার একটা ক্ষীণ আলো ঝলমল করে উঠল। মিংমিং তার ছোট্ট খেলনাটা নিচে রাখল এবং খুব কৌতূহল নিয়ে তার মায়ের হাতে থাকা নতুন ফোনটা দেখতে লাগল। সাও তার মাথায় আলতো হাত বোলাল এবং মা আর মেয়ে দুজনেই ফোনের দিকে তাকিয়ে রইল। একটা বড় হাত, একটা ছোট হাত, আর দুজনেরই দৃষ্টি স্ক্রিনের উপর আটকে গেল। সকালে এত ঘাম ঝরেছিল যে তুমি দুপুরের খাবারও শেষ করে নিয়েছিলে, আর বাসনও মেজে ফেলেছিলে। তোমার প্ল্যান ছিল যে একটা গরম জলে স্নান করে নেবে, কিন্তু মা মেয়েকে সারাদিন লিভিং রুমে বসে থাকতে দেখে তোমার কেমন যেন অস্বস্তি হল।
নিজের মনকে দমিয়ে রেখে তুমি আবার বেডরুমে ফিরে গেলে, কিছুটা বিরক্তি হয়েই। স্নান করাটা এখন সন্ধ্যা পর্যন্ত পিছিয়ে পড়ল। সন্ধে প্রায় ৫টার দিকে গরমের তীব্রতা একটু কমল। সাও সোফায় বসে বসেই ইতস্তত করে টেবিলের উপর রাখা টাকাগুলো তুলে নিল আর মিংমিংকে নিয়ে বাইরে বেরিয়ে পড়ল। মিংমিং তো যেন কত মাস পর আজ বাইরে বেরোল। তার এক হাতে পুতুল, অন্য হাতে মায়ের হাত, আর বড় বড় গোল চোখগুলো যেন নতুন পৃথিবীটাকে গোগ্রাসে গিলছিল। অন্যদিকে সাও কিছুটা অস্বস্তি অনুভব করছিল। তাদের ঢিলেঢালা পুরনো পোশাক আর রাস্তা দিয়ে হেঁটে যাওয়া মানুষজন, তার ভয় হচ্ছিল যে লোকে হয়তো তাদের দিকে বেশি করে তাকিয়ে থাকবে। মল খুব একটা দূরে ছিল না। দুটো রাস্তা পার হতেই সাও খেয়াল করল যে তার স্মৃতির মলটা এখন অনেকটাই বদলে গেছে। এই ২ বছরে এতটা সংস্কার হয়েছে যে সবকিছু খুব অভিজাত দেখাচ্ছে। ভেতরে ঢুকতেই সে একটা মোবাইল স্টোর দেখতে পেল, যেখানে সিম কার্ডের কাউন্টারও ছিল। সে একটু থমকে দাঁড়াল, তারপর মিংমিংকে নিয়ে ভেতরে ঢুকল। স্টোরে বেশ ভিড় ছিল। সাও, যে কিনা মানুষের সাথে মেলামেশা প্রায় ভুলেই গিয়েছিল, সে অস্বস্তি নিয়ে দাঁড়িয়ে রইল। একজন মহিলা স্টাফ মিংমিংয়ের মাথা ছুঁয়ে বলল, ও, কত শান্ত আর ভদ্র বাচ্চা। ম্যাম, ফোন নিতে এসেছেন? প্রশংসা শুনে শশী হালকা হাসল। ফোন তো আছে, সিম কার্ড চাই, এখনই দেওয়া যাবে? স্টাফটাকে কাউন্টারে নিয়ে গেল। অবশ্যই, আমাদের অনেক প্ল্যান আছে। আপনার ফোনটা কোন মডেলের? যদি আমাদের ব্র্যান্ডের হয় তাহলে কিছুটা ডিসকাউন্ট পাওয়া যায়। ডিসকাউন্ট শব্দটা শুনতেই শশীর চোখে একটা চমক দেখা গেল। সে সাথে সাথে ফোনটা বের করে বলল, এই যে এটা, আজ সকালেই নেওয়া হয়েছে, ঠিক আছে তো? স্টাফ মেয়েটি এক মুহূর্তের জন্য থমকে গেল। ইমপ্রেসড, এটা তো একদম নতুন মডেল, আর আজ সকালেই একজন খুব সুদর্শন মানুষ এটা কিনে নিয়ে গেছেন। এটা পরিষ্কার ছিল যে ওই লোকটাই এদের স্বামী এবং পিতা। তাদের জামাকাপড় যতই সাধারণ হোক না কেন, স্টাফ মেয়েটি হেসে বলল, আচ্ছা, ওই সুদর্শন মানুষটি আপনার স্বামী? আপনি খুব ভাগ্যবতী ম্যাম। এই মডেলের জন্য এই প্ল্যানটা একদম পারফেক্ট। ১০০ ইউয়ান রিচার্জ করলে ডাবল ব্যালেন্স আর ৬০০ ফ্রি মিনিট। শশীর এক মুহূর্তের জন্য যেন মাথা ঘুরে গেল। লোকে বলছে তার স্বামী নাকি একজন ভালো মানুষ। ইস, সে যদি স্টাফ মেয়েটিকে বলতে পারত, মনে মনে, এমন ভালো মানুষকে তো তুমিই বাড়ি নিয়ে যাও। সিম লাগানোর পর সাও একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলল, আর তোমার দেওয়া টাকাগুলো জমা পড়ল। মোট ৫,০০০ ইউয়ানের মধ্যে ১০০ ইউয়ান সিমে খরচ হল, আর ৪,৯০০ ইউয়ান বেঁচে গেল। ফোন আর ব্যাঙ্ক কার্ড হাতে নিয়ে সে বাইরে বেরিয়ে এলো এবং চারপাশের দালানগুলোর দিকে তাকিয়ে জীবনে প্রথমবারের মতো অনুভব করল জীবনটা বদলানো সম্ভব। সে মিংমিংকে নিয়ে বাইরে আসতে পারে, কাজ করতে পারে, নিজের আর মেয়ের জন্য একটা নতুন শুরু করতে পারে। তখনই একটা মিষ্টি কণ্ঠস্বর ভেসে এলো, মা, একটা আইসক্রিম পেতে পারি? সে নিজের ঘোর থেকে বেরিয়ে এলো। মিংমিংয়ের চোখ একটা আইসক্রিম দোকানের উপর আটকে গেল। সাওয়ের মুখে একটা উজ্জ্বল হাসি ফুটে উঠল। হ্যাঁ, তবে শুধু একটাই কামড় খাবে, নইলে পেট ব্যথা করবে। মা মেয়ের জীবনে এই আনন্দ দীর্ঘ সময় পর এসেছিল। ওদিকে তুমি স্নান করে ফেলেছিলে, আর তুমি জানতেও না যে পরিস্থিতি যদি একটু অন্যরকম হতো তাহলে সে হয়তো আর কখনোই ফিরে আসত না। তুমি রাতের খাবার বানাতে শুরু করলে, ২টো মাংসের পদ আর ২টো সবজির। ভেবেছিলে নুডলসও বানাবে, কিন্তু ওরা কখন ফিরবে তা তো জানতে না, তাই নুডলসের পরিকল্পনাটা আপাতত স্থগিত রাখলে। তুমি রান্নার সব উপাদান কেটে কুটে আবার সোফায় ফিরে গেলে এবং ইন্টারনেটে প্যারেন্টিং ফোরাম পড়তে লাগলে। বাচ্চা যদি খাবার খেতে না চায় তাহলে কি করা উচিত? মারধর করা তো কোনো সমাধান নয়। তুমি নিজেই ভাবলে, মিংমিং তো এত মিষ্টি একটা মেয়ে, ও খাবার খেতে কেন চাইবে? সন্ধে ৭টা বেজে গেল, কিন্তু ওরা ফিরল না। অস্থির হয়ে তুমি জুতো পরে নিলে এবং দরজার দিকে এগিয়ে গেলে। দরজা খুলতেই সুবাসিত এক ঝলক বাতাস তোমার গায়ে এসে লাগল। সাও আর মিংমিং ফিরে এসেছিল। সিয়াও গুনগুন করে এক অজানা গান গাইতে গাইতে ঘরে ফিরল, হাতে কিছু শপিং ব্যাগ। মিংমিং এক হাতে মায়ের ওড়না আর অন্য হাতে তার পুতুলটা ধরেছিল। সারা শরীর জুড়ে যেন একরাশ বিস্ময়। দুজনেই নতুন আর একদম মাপ মতো পোশাক পরেছিল। তোমাকে দেখেই মিংমিংয়ের বাদাম আকৃতির চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠল। সে দৌড়ে এসে বলল, ড্যাডি। তার গলায় এত আনন্দ ছিল যে তুমি আক্ষরিক অর্থেই থতমত খেয়ে গেলে। কাপা কাপা সাথে তুমি নিচে ঝুঁকে পড়লে, তার চুলে হাত বোলালে, তাকে কোলে তুলে নিয়ে ভেতরে গেলে। ড্যাডি, আজ নুডলস বানাও না, ২টো ডিম দিয়ে। আমি ডিম খুব ভালোবাসি। ড্যাডি, তুমি আমার ফেভারিট। শাও হুট করে এই বদলে যাওয়া দেখে একটু ঘাবড়ে গেল। কিছুক্ষণ আগেই মিংমিং বলেছিল যে সে তার মাকে খুব ভালোবাসে,
আর এখন সেই মাকেই সে তার বাবার জন্য এমনভাবে ধোকা দিয়ে দিল যেন আনুগত্যই তার শেষ কথা। তুমি বেশি সময় নিলে না, এক নুডলস তৈরি হয়ে গেল। তুমি বাটিটা তার সামনে রাখলে। তার ছোট্ট নাকে আলতো একটা টোকা দিয়ে তুমি যেই বেডরুমের দিকে ফিরতে যাবে, তখনই একটা ছোট্ট হাত তোমার শার্ট আঁকড়ে ধরল। ড্যাডি, তুমি কি আমার সাথে খাবে? তার সেই নরম আর দ্বিধাভরা কণ্ঠস্বর তোমার পা থামিয়ে দিল। পাশে বসে থাকা শাও চুপচাপ নিজের বাটির দিকে তাকিয়েছিল। সে ওপরেও তাকালো না, কোনো কথাও বলল না, একদম চুপ। তুমি ধীরে একটা নিঃশ্বাস ফেললে। পরিস্থিতিটা বেশ জটিল ছিল। অবশেষে তুমি বললে, ঠিক আছে, ড্যাডি এখানেই থাকবে তোমার সাথে খাওয়ার জন্য। মিংমিংয়ের পাশে বসা মাত্রই সে খুশিতে ডগমগ হয়ে তার পাশের জায়গাটা চাপড়াতে শুরু করল। তুমি কিছুটা অস্বস্তি নিয়ে রান্নাঘরে গেলে। নিজের জন্য নুডলস নিয়ে এসে তার পাশে বসলে। বাঁ দিকে শাও, ডান দিকে তুমি, আর মাঝখানে মিংমিং। প্রথমবার বাবা মা দুজনেই তাকে ঘিরে বসেছিল। খাওয়ার সময় তার মুখে যে হাসিটা ছিল তা এক মুহূর্তের জন্যও মিলিয়ে যায়নি। শেষে শাওকে থামাতে হলো। তার ভয় হচ্ছিল মেয়ে না আবার বেশি খেয়ে ফেলে। ডিনারের পর মিংমিং চায় বাবা মা দুজনেই তার সাথে রাজকন্যার ঘরে খেলুক, কিন্তু তার এই ইচ্ছাটা পূরণ হল না। তুমি তার সাথে থাকলে, কিন্তু শাও চুপচাপ নিজের ঘরে চলে গেল। তুমি জানতে যে এক টেবিলে বসে খাওয়াটাই তার জন্য মস্ত বড় একটা মানসিক লড়াই। তুমি ভাবলে তুমি যদি ওর মতো নির্যাতনের শিকার হতে, তবে শত্রুর সাথে এক আসনে বসা তো দূরের কথা, হয়তো অন্য কিছু হয়ে যেত। পুরনো তুমি হলে এই পরিস্থিতির ফল হয়তো খুব ভয়াবহ হতো। তুমি মিংমিংয়ের সাথে পরের কয়েক ঘন্টা ধরে খেললে। রাত ৯টা বাজতে বাজতে তার চোখে ঘুম জড়িয়ে এলো, কিন্তু সে জেদ করে ঘুমোতে চাইছিল না। এর মধ্যে তুমি একটা সিরিয়াস বিষয় খেয়াল করলে। ৩ বছরের মিংমিং এখনো নিজে নিজে তার জুতো খুলতে পারে না। প্রিস্কুলের বাচ্চাদের জন্য এটা একটা স্বাভাবিক কাজ। তুমি বুঝলে যে এটা একটা অস্বাস্থ্যকর অতীত পরিবেশের কুফল। উন্নতি হতে সময় লাগবে, ধৈর্য দরকার। তবুও মনে কষ্ট হলো। ঠিক তখনই শাও ঘর থেকে বাইরে এলো। কিছু বলল না ঠিকই, কিন্তু তার নজর তোমাদের দুজনের ওপর আটকে ছিল। তুমি তখনই বুঝে গেলে। তুমি মিংমিংকে তুলে নিলে, তার গালে চুমু খেলে, আর বললে, চলো মা, এখন ঘুমোনোর সময়। কাল ড্যাডি আবার খেলবে তোমার সাথে, ঠিক আছে? তার ঘুমে আচ্ছন্ন চোখ দুটো একটু খুলল। সে একবার তোমার দিকে তাকালো, একবার মায়ের দিকে, তারপর তোমার ঘাড়ের কাছে মুখ লুকিয়ে বলল, আজ আমি ড্যাডির সাথে ঘুমোব। তুমি কয়েক সেকেন্ডের জন্য থতমত খেয়ে গেলে, আর শাওয়ের মুখটা অন্ধকার হয়ে গেল। তুমি তার দিকে এমনভাবে তাকালে যেন এটা তোমার সিদ্ধান্ত নয়, বাচ্চার আবদার। শাওয়ের হাত দুটো মুষ্টিবদ্ধ হয়ে গেল। সে মনে মনে জানত যে মাত্র ২ দিনেই তুমি মিংমিংয়ের মন জয় করে নিয়েছ। একটু ফ্রেশ হওয়ার পর যখন মিংমিং বিছানায় তোমার সাথে উঠল আর একটা ছোট্ট কোয়ালার মতো তোমাকে জাপটে ধরল, তুমি তাকে অনুমতি দিলে। প্রথমবার তুমি তাকে কোনো গল্প শোনালে। নিজের ভিডিওতে শোনা সেই শান্ত কণ্ঠস্বর মনে পড়ে তুমি বললে, এক দেশে এক সুন্দর রাজ্য ছিল যেখানে ২ মিষ্টি বাচ্চা থাকত, যার একজনের নাম ছিল এলসা। মিংমিংয়ের চোখ দুটো ধীরে ধীরে বুজে গেল। মুখে একটা শান্ত হাসি নিয়ে সে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে সে যখন ঘুমিয়েই ছিল, তখন তুমি খুব নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে লিভিং রুমে এলে আর দৌড়ানোর জন্যে তৈরি হলে। কফি টেবিলের দিকে তাকাতেই তোমার চোখ কপালে উঠল। সব ক্রিমের জার উধাও। তোমার মুখে একটা হালকা হাসি ফুটে উঠল। ২ ঘন্টা দৌড়ানো, স্নান করা আর ব্রেকফাস্ট বানানো শেষ করে তুমি মিংমিংকে জাগাতে গেলে। তোমার নরম ডাক শুনে ওর ঘুম ভাঙল। চোখ কোচলাতে কোচলাতে তোমাকে দেখেই ওর মুখে এক দুষ্টু হাসি ফুটে উঠল। ও ২ হাত বাড়িয়ে দিল, হাগ করার সিগন্যাল। তুমি ওকে কোলে তুলে নিলে, গালো কালো কেনা নতুন জামাকাপড় পরালে আর বাথরুমে নিয়ে গেলে। অনলাইনে শেখা চাইল্ড কেয়ার টেকনিকগুলো বাস্তবে প্রয়োগ করা বেশ কঠিন মনে হচ্ছিল। ওর ছোট্ট নরম শরীরটা খুব সাবধানে সামলাতে হচ্ছিল। চুল বাঁধা তো অরো ঝামেলার, সব ব্যাকা হয়ে গেল। আয়নায় নিজের অগোছালো চুল দেখে মিংমিং মুখ ফুলিয়ে বলল, ড্যাডি ইজ আ বিগ ডামি। তুমি ওর নাকে একটা টিপো দিলে, ও হেসে উঠল। পাল্টা ও তোমার নাকে একটা টিপো দিল। দরজায় দাঁড়িয়ে শাও এসব চুপচাপ দেখছিল। মুখে কিছু না বললেও ওর ঠোঁটে একটা হালকা হাসি দেখা গেল। ব্রেকফাস্টের পর তুমি মিংমিংকে শাওয়ের কাছে ফেরত দিলে না, বরং রাজকন্যার ঘরে খেলতে খেলতে ওকে ১ থেকে ১০ পর্যন্ত সংখ্যা শেখাতে শুরু করলে। ও
ওর শেখার খামতিগুলো বুঝে তুমি মনে মনে পরিকল্পনা করলে খেলার ছলে ধীরে ধীরে ওকে জরুরি সব বিষয় শেখাবে। মিংমিং খুব দ্রুত শিখছিল এবং কাল রাত থেকেই ওকে বেশ প্রাণবন্ত আর সজীব দেখাচ্ছিল। ওর এই উন্নতি দেখে তোমার বুকটা এক অদ্ভুত ভালো লাগায় ভরে গেল। শাও পাশে বসে ফোনে অ্যাপ স্ক্রোল করছিল, কিন্তু ওর নজর বারবার তোমাদের দুজনের দিকেই যাচ্ছিল। ও পরিষ্কার দেখতে পাচ্ছিল তুমি কত সহজ আর সুন্দরভাবে ওকে সব শেখাচ্ছ। ওর মনে একটা উষ্ণতা অনুভব হলো, সাথে কিছুটা আফসোসও। সে সবসময় নিজের মেয়েকে খুব ভালোভাবে মানুষ করতে চেয়েছিল, কিন্তু আগের সেই বিষাক্ত পারিবারিক পরিবেশ ওকে সেই সুযোগই দেয়নি। ও আবার ফোনের স্ক্রিনের দিকে তাকালো। নতুন অ্যাপগুলো কত দ্রুত ডাউনলোড হয়ে গেছে। ভিসি চ্যাট খুলতেই একগুচ্ছ আনরেড মেসেজ নজরে এলো। সেগুলো ছিল লেলের, সেই অ্যাসিস্ট্যান্ট যে গত 2 বছর ধরে ওর সাথে কাজ করছিল। বিয়ের পর শাও এই মেসেজগুলো এড়িয়ে গিয়েছিল, কিন্তু লেলে নিয়মিত ওকে টেক্সট করে খবর নিত সে ঠিক আছে কিনা। শাও দ্রুত রিপ্লাই দিল, সরি লেলে, আমি উত্তর দিতে পারছিলাম না। আমি এখন ঠিক আছি, চিন্তা করো না। প্রায় সাথে সাথেই উত্তর এলো, ও তুমি বেঁচে আছো। আমি ভেবেছিলাম বিয়ের পর তুমি হয়তো আমাকে আর কোনোদিন মেসেজ করবে না। তুমি জানো না, তুমি উধাও হতেই কোম্পানিতে গুজবের আগুন ছড়িয়ে পড়েছে। ওই বিরক্তিকর লুজিয়া তো সব সীমা ছাড়িয়ে যাচ্ছে। ও তোমার সম্পর্কে মিথ্যা রটাচ্ছে যে তোমার সাথে যা হয়েছে সেটা নাকি তোমার প্রাপ্যই ছিল। অসহ্য লাগে। শাও কামড় কামড়াল। সে জানত লেলে সত্যি বলছে। কাজে সে সবসময় লুজিয়ার চেয়ে আগে ছিল। এখন সে সরে যেতেই লুজিয়া তার জায়গা নেওয়ার আর তাকে বদনাম করার চেষ্টা করছে। শাও বিষয় বদলাতে গিয়ে জিজ্ঞেস করল, লেলে তুমি কেমন আছো? লেলে উত্তর দিল, আমি ঠিক আছি শিশি, চিন্তা করো না। আমি সেই অমর ছোট্ট তেলাপোকা, কিন্তু তোমাকে খুব মিস করেছি। তুমি কি ফিরছ? শাও কিছুক্ষণ চুপচাপ তোমার আর মিংমিংয়ের দিকে তাকালো। ওর মনটা ধীরে ধীরে শান্ত হয়ে গেল। ও লিখল, সম্ভবত নয়, তবে তুমি চাইলে আমরা দেখা করার সময় ঠিক করতে পারি। ওদিকে শহরের কেন্দ্রে টিএমএ এন্টারটেনমেন্ট বিল্ডিংয়ে ছোট্ট লেলে ভারী ইকুইপমেন্টগুলো নামালো। তখনই এক তীক্ষ্ণ কণ্ঠস্বর ভেসে এলো, লেলে, কাজে ফাঁকি দিচ্ছ? জলদি কাজ করো। তোমার কি মনে হয় তুমি এখন কোনো পপুলার ইয়াংস্টারের অ্যাসিস্ট্যান্ট? দাঁড়িয়ে কি দেখছ? এই জিনিসগুলো তুলে স্টুডিওতে নিয়ে যাও। যদি আমার রেকর্ডিং দেরি হয় তবে এর ফল কি হবে জানো তো? লেলে মনে মনে বিরক্ত হলেও মুখ বুজে কাজ করতে লাগল। বাড়িতে শাও লেলের পরের মেসেজটা পড়ে একটু হাসল। লেলে লিখল, শিশি, আমার শনিবার ছুটি আছে, তখন কথা হবে। এরপর শাও ভাইবো অ্যাপটি খুলল। তার শেষ পোস্ট ছিল সেই 2 বছর আগের রিটায়ারমেন্ট ঘোষণা। একসময় ওর ফলোয়ার ছিল লাখ লাখ, এখন তা কমে মাত্র কয়েক হাজারে ঠেকেছে। যারা এখনও আছে তারা ওর সেই পুরনো অনুগত ভক্ত। কৌতূহলবশত সে ট্রেন্ডিং লিস্ট দেখতে শুরু করল। সেখানে একটা হেডলাইন জলজল করছিল, আ লাইফ টাইম উইথ ইউ, রহস্যময় গায়কের এক রাতেই মিলিয়ন মিলিয়ন ভিউজ। স্ক্রিনে ভিডিওটি নিজে নিজেই চলতে শুরু করল। গিটারে সেই পরিচিত সুরটা সারা ঘরে ছড়িয়ে পড়ল। সবকিছু হঠাৎ শান্ত হয়ে গেল। তুমি অবলীলায় মাথা ঘোরালে, কিছুটা লজ্জা পেয়ে। মিংমিংয়ের ডাগর চোখ দুটো স্ক্রিনের ওপর স্থির হয়ে গেল। সে ধীরে ধীরে শশী অর্থাৎ লিসা তার কোলের মধ্যে ঢুকে গেল। শশী একদম পাথর হয়ে গেল। এটা সেই একই কণ্ঠস্বর আর গান যা সে কয়েকদিন আগে রেকর্ডিংয়ের সময় শুনেছিল। মিংমিং তার ছোট্ট আঙুলটা স্ক্রিনের দিকে তাক করে শশীর দিকে উজ্জ্বল চোখে তাকালো। ড্যাডি, ড্যাডি ফোনে আছে। শশী মেয়ের চুলে হাত বুলিয়ে ফিসফিস করে বলল, এখন বুঝলাম ড্যাডির কাছে এত টাকা, আসবাবপত্র আর ঘরের সব খরচের টাকা আসার পেছনের কারণটা কি। ওকে লক্ষ লক্ষ লাইক দেওয়া হচ্ছে। এই জীবনযাত্রার ব্যয়ভার বহন করাটা এখন আর অবাক হওয়ার মতো কিছু নয়। এরপর তার নজর তোমার সেই তীক্ষ্ণ আর শান্ত চেহারার ওপর পড়ল। তারপর মিংমিং খুশিতে লাফিয়ে উঠে আবার এমসির কোলে ফিরে এলো। মিষ্টি সুরে সে বলল, ড্যাডি এত শান্ত কেন? মিংমিংকেও গান গাইতে হবে আর ফোনের ভেতরে যেতে হবে। এমসি হেসে বলল, ঠিক আছে, ড্যাডি মিংমিংকে গান শেখাবে। যখন মিংমিং শিখে যাবে তখন সে ফোনেও গান গাইতে পারবে। মিংমিং তার ছোট্ট ঘাড় নেড়ে সাড় দিল আর খুশিতে এমসিকে একটা বড় চুমু দিল। এই পুরস্কার পেয়ে এমসি খুশিতে ঝলমল করে উঠল। বাচ্চা সেই প্রশংসায় ভরা নজরের সামনে সে দৌড়ে পাশের ঘরে গিয়ে গিটার নিয়ে এলো। সোফায় ফিরে এসে এমসি গিটারটা ধরল আর তার সুর বাঁধল। মাথা ঘুরিয়ে দেখল লিসা আর মিংমিং তার দিকেই তাকিয়ে আছে। তার গাল দুটো হালকা গোলাপি হয়ে গেল। তারপর সে স্ট্রিংগুলোতে হাত বুলিয়ে বলল, আজ ড্যাডি মিংমিংয়ের জন্য একটা বাচ্চার গান বানাবে। ড্যাডি একবার গিয়ে শোনাবে, পরের বার ড্যাডি এক লাইন গাইবে আর মিংমিং সেটা ফলো করবে, ওকে?
মিংমিং খুশিতে মাথা নাড়তে লাগল। তার ছোট্ট মুখে উত্তেজনা পরিষ্কার দেখা যাচ্ছিল। সে ধীরে ধীরে গিটার বাজালো, আর একটা প্রাণবন্ত সুর পুরো লিভিং রুমে ছড়িয়ে পড়ল। মিংমিংয়ের তালের বোধ অসাধারণ ছিল। সে সুরের সাথে হালকা হালকা দুল ছিল, আর তার ছোট্ট মাথাটা ডানে বায়ে নাড়াচ্ছিল। এটা দেখে লিসার দৃষ্টি ধীরে ধীরে নরম হয়ে গেল। তার ঠোঁটেও অজান্তেই একটা হাসি ফুটে উঠল, আর সেও তাদের এই ছন্দে সামিল হল। প্রথমবারের মতো পুরো পরিবার আনন্দের সাগরে ডুবে গেছিল। মনে হচ্ছিল যেন লিভিং রুমটাও ঝলমল করে উঠেছে। মিংমিং আবারও লাফিয়ে এমসির কোলে ঢুকে গেল। তার ছোট্ট হাত দুটো দিয়ে সে এমসির ঘাড় শক্ত করে ধরেছিল। সে বলল, মিংমিংয়ের এমন ড্যাডি খুব পছন্দ, প্লিজ আগের মতো হয়ে যেও না, ওকে? এমসির চোখে জল চিকচিক করে উঠল। সে মিংমিংকে শক্ত করে জড়িয়ে ধরল, মুখটা বাচ্চার জামার মধ্যে লুকিয়ে ফেলে বিব্রত গলায় বলল, না, ড্যাডি আর কোনোদিন তেমন হবে না। তার গলা বুঝে আসছিল, কিন্তু কথাগুলো ছিল জোরালো। লিসা এই মুহূর্তে এমসির অভিব্যক্তি দেখতে পাচ্ছিল না, কিন্তু সে নিজেও কাঁদছিল। তার গাল বেয়ে জল পড়ছিল, কিন্তু হাসিটা মুখে অম্লীন ছিল। সে জানত যে পুরনো সেই খারাপ দিনগুলো আর কোনোদিন ফিরে আসবে না। সবার আগে লোকটা নিজেকে সামলালো। সে গিটার একপাশে রাখল, মিংমিংকে কোল থেকে তুলে নিজের কোলে বসালো, আর বলল, চলো মিং, এবার গান শিখি। ড্যাডি এক লাইন গাইবে, আর মিংমিং সেই লাইনটা ফলো করবে, ওকে? ওকে ওকে, মিংমিং চটপট জবাব দিল। এর পরের পুরোটা সময় বাবা মেয়ের গান শেখার সময় হয়ে গেল। পুরো সকালটা লিভিং রুমে তাদের গলার আওয়াজ প্রতিধ্বনিত হতে লাগল। দুজনকে গানে এমন মগ্ন দেখে লিসা চুপচাপ দুপুরের খাবার বানাতে গেল। কিন্তু তার রান্না এমসির মতো অত ভালো ছিল না, যার ফলে খাবার সময় মিংমিং বারবার বলতে লাগল যে এখন থেকে সে ড্যাডির রান্না করা খাবারই খেতে চায়। এতে লিসা তাকে হালকা একটু হিংসাজনক দৃষ্টিতে দেখল, আর মনে মনে ভাবল, অকৃতজ্ঞ মেয়ে, মাত্র দুদিনেই ড্যাডির ভক্ত হয়ে গেল। এই পারিবারিক পরিবেশে এমসি খুব স্বস্তি বোধ করল। তার মনে হলো এটাই আসল পরিবার। মিংমিং খুব তাড়াতাড়ি শিখছিল। মাত্র ৩ দিনে সে পুরো গানটা অনর্গল শিখে গেল। মিংমিংয়ের জেদে এমসি তার একটা ভিডিও শ্যুট করল আর অনলাইনে পোস্ট করে দিল। ভিডিওতে মিংমিং একটা গোলাপি রঙের প্রিন্সেস ড্রেস পরেছিল, মাথায় একটা বো লাগানো ছিল। তার ছোট্ট শরীরটা মিউজিকের সাথে তাল মিলিয়ে দুলছিল। তাকে দেখতে অসম্ভব মায়াবী লাগছিল। এতটা সময় নিজেকে শুধরানোর পেছনে ব্যয় করার পর তার স্ত্রী অবশেষে অনুভব করল যে তার স্বামী সত্যি বদলে গেছে। এখন সে তাকে ঘৃণা করত না, কিংবা এড়িয়েও চলত না। মাঝে মধ্যে নিজেও কথা শুরু করত। সকালে লোকটা তার দৌড়ানো শেষ করেছিল, তখনই সে তার স্ত্রীকে বাথরুম থেকে বেরিয়ে আসতে দেখল। সে একটা নতুন স্লিপ ড্রেস পরেছিল, এইমাত্র স্নান করে বেরিয়েছে। লিসা চুল শোকাচ্ছিল। হেয়ার ড্রায়ারের গরম বাতাসে তার সুন্দর মুখটা হালকা লাল হয়ে গেছিল। দুজনেই কয়েক সেকেন্ড বড় বড় চোখে একে অপরের দিকে তাকিয়ে রইল। এমসির নজর লিসার ওপর এতটাই স্থির ছিল যে লিসা সহজাতভাবেই হাত দিয়ে নিজের বুক ঢেকে নিল। লজ্জায় তার মুখ আর কান পর্যন্ত লাল হয়ে গেল। ২ বছর বিবাহিত হওয়া সত্ত্বেও সেই মুহূর্তটার পরিবেশ ছিল একদম নতুন কোনো দম্পতির মতো। লিসা নিজেকে শান্ত করার চেষ্টা করল। একটা ছোট্ট মর্নিং বলে সে দ্রুত বেডরুমের দিকে চলে গেল। এমসি হালকা হেসে নিজের এলোমেলো চিন্তাগুলো ঝেড়ে ফেলল আর স্নান করতে বাথরুমে গেল। রান্না করা আর মিংমিংকে জাগানো এখন তার দৈনন্দিন রুটিন হয়ে দাঁড়িয়েছে। সে যখন বেডরুমের দরজা খুলল, মিংমিং তখনও গভীর ঘুমে আচ্ছন্ন। ছোট্ট বাচ্চাটা মস্ত বড় বিছানায় হাত পা ছড়িয়ে ঘুমোচ্ছিল। তার মুখটা সামান্য খোলা। গত কয়েকদিন ধরে সঠিক সময় খাওয়া দাওয়া আর পর্যাপ্ত ঘুমের কারণে মিংমিংয়ের মুখটা আগের থেকে অনেক বেশি স্বাস্থ্যকর দেখাচ্ছিল। সে এখনও বেশ রোগা, কিন্তু তার প্রাণশক্তি পরিষ্কারভাবে বেড়ে গেছিল। এমসি নিচু হয়ে ধীরে ওর নাক টিপে দিয়ে বলল, মিংমিং, ওঠো, খাবার খেতে হবে। পিচ্চিটা হালকা মুখ ফোলালো আর চোখগুলো একটু খুলল। লোকটাকে দেখা মাত্রই তার ঠোঁটের কোণে আপনিই হাসি ফুটে উঠল। তারপর সে তার ছোট্ট হাত দুটো বাড়িয়ে এমসির ঘাড় জড়িয়ে ধরল আর আদরে গলায় বলল, ড্যাডি। সে ওকে কোলে তুলে নিয়ে সিঙ্কের সামনে একটা ছোট্ট টুলের ওপর বসালো। গত ২ দিনে মিংমিং নিজেই নিজের মুখ ধোয়া আর ব্রাশ করা শিখে গেছে। সে খুব স্মার্ট। মাত্র ২ দিনের শিক্ষাতেই সব রপ্ত করে ফেলেছে। ঠিক সেই সময় লিসাও ঘর থেকে বাইরে এলো। তার লম্বা চুলগুলো একটা কিউট খোপা বা বান করে বাঁধা ছিল। লিসাকে এভাবে দেখে লোকটার চোখ অজান্তেই উজ্জ্বল হয়ে উঠল। সে মনে মনে ভাবল, ২০ বছরের মধ্যে ঠিক এই এনার্জিটাই থাকা উচিত। তবে লিসা এখনও খুব রোগা। একটু স্বাস্থ্যবান হলে তাকে আরও ভালো লাগত। লিসার মনে কিছুটা নার্ভাসনেস কাজ করছিল। তার গাল দুটো হালকা গোলাপি হয়ে গেছিল। এই প্রথম সে ঘরে এভাবে একটু সেজেগুজে বেরিয়েছে। সে নিজেই বুঝতে পারছিল না এই লুকে তাকে কেমন লাগছে। সে আর চোখে দেখল এমসি মিংমিংয়ের যত্ন নিচ্ছে। তারপর সে চুপচাপ টেবিলে গিয়ে বসল। ১ মিনিট ভেবে বলল, তার চোখগুলো মাত্রই উজ্জ্বল হয়ে উঠল। তার মানে হয়তো আমাকে ভালো লাগছে।
হঠাৎ সে নিজেকেই প্রশ্ন করতে লাগল, দাঁড়াও, ওর মতামতে আমার কি যায় আসে? লিসা ঠোঁট উল্টে নিজের ওপরই রেগে গেল। সে ভাবল, আমি কত দুর্বল। এমসি মিংমিংকে নিয়ে এসে টেবিলে বসল। মিংমিং তার ছোট্ট চামচ তুলে খেতে শুরু করল। এমসি মাথা নিচু করে শান্তিতে খাচ্ছিল, তখনই হুট করে লিসার গলা শুনতে পেল। ইচ্ছিতভাবে, আজ কি আমাদের সাথে বাইরে যাবে? সে অবাক হয়ে ওপরে তাকাল। লিসা তার দিকে না তাকিয়েই ধীরে মাথা নাড়ল, কিন্তু লজ্জায় তার কান দুটো পুরোপুরি লাল হয়ে গেছিল। এমসি সাথে সাথে রাজি হয়ে গেল। অবশ্যই যাব। রাস্তায় এমসি একটা ট্যাক্সি ডাকল। তারা সেন্ট্রাল সিটি স্কোয়ারে যাচ্ছিল। লিসা তার পুরনো অ্যাসিস্ট্যান্ট অ্যানার সাথে ওখানকার একটা মিল্ক টি শপে দেখা করার পরিকল্পনা করেছিল। মিংমিং আর লোকটাকে সাথে আনার আসল কারণ ছিল শুধু এই যে অ্যানা বাচ্চাটাকে দেখতে চেয়েছিল। আর গত দুদিন ধরে মিংমিং লোকটার ছায়া হয়ে গেছিল, একদম অবিচ্ছেদ্য। এমসি তো শুধু মিংমিংয়ের খাতিরেই এই সুযোগটা পেয়েছিল। 2 বছর পর লিসাকে দেখার জন্য অ্যানা খুব উত্তেজিত ছিল। সে আগেভাগেই কয়েক কাপ মিল্ক টি কিনে রেখেছিল আর নিজের সিটে বসে দোকানের প্রবেশপথের দিকে তাকিয়েছিল। অ্যানা আর লিসা 1.5 বছর ধরে একসাথে কাজ করেছিল। তারা ছিল একে অপরের বোনের মতো। লিসা সবসময় অ্যানার খুব খেয়াল করত, কিন্তু এরপর লিসা সেই নিষ্ঠুর লোকটার সাথে ঘর বাঁধতে চলে গেল। অ্যানা আজও বুঝতে পারেনি লিসা কেন ওই লোকটাকে বেছে নিয়েছিল। সে লিসাকে অনেক বোঝানোর চেষ্টাও করেছিল, কিন্তু লিসা শোনেনি। অ্যানা যখন এসব ভাবছিল, ঠিক সেই সময় সে সেই পরিচিত চেহারাটিকে দেখতে পেল। দোকানের ভেতরে লিসা ঢুকছে, তার হাত ধরে আছে এক লাফানো ঝাপানো ছোট্ট বাচ্চা। অ্যানার চোখ উজ্জ্বল হয়ে উঠল। সে সাথে সাথে দাঁড়িয়ে পড়ল আর জোরে হাত নাড়িয়ে চিৎকার করে বলল, লিসা আপি, এখানে! লিসার মুখে একটা হালকা হাসি ফুটে উঠল। সে মনে মনে কিছুটা অভিভূত হয়ে ভাবল, অ্যানা সত্যি বদলায়নি, এখনও সেই আগের মতো প্রাণবন্ত আর হাসি খুশি একটা মেয়ে। লেলে একদমই বদলায়নি। সে আগের মতোই চঞ্চল আর প্রাণবন্ত আছে। যখনই তারা কাছাকাছি এলো, দুজনের চোখ শুধু আনন্দেই নয়, বরং এক রাশ আবেগে ভরে উঠল। দীর্ঘদিন পর দেখা হওয়ায় তারা নিজেদের অনুভূতি কিছুতেই সামলাতে পারছিল না। তাও লেলে যখন গভীর মনোযোগ দিয়ে শাওকে দেখল, তার চোখ লাল হয়ে এলো। সে শাওয়ের হাত ধরে ফেলল। তার ঠোঁট হালকা কাঁপছিল। সে আকুল হয়ে জিজ্ঞেস করল, শাও, তুমি কত রোগা হয়ে গেছ? ওই লোকটা কি তোমার সাথে খারাপ ব্যবহার করেছে? সে কোথায়? আমি নিজে আজ তার সাথে কথা বলবো। শাও তার ঠোঁট কামড়ে মাথা নেড়ে না বলল, আর তাও লেলের পাশে বসে পড়ল। সে মিংমিংকে নিজের কোলে টেনে নিয়ে শান্ত স্বরে বলল, লেলে, তুমি চিন্তা করো না, সে এখন আমার সাথে বেশ ভালো ব্যবহার করে। বরং তুমি বলো, আমি চলে যাওয়ার পর তোমার কাজকর্ম কেমন চলছে? লেলে জানালো সেও ভালো আছে, কিন্তু শাওকে সে কতটা মিস করেছে তা ভাষায় প্রকাশ করা কঠিন। তারা একে অপরের খবরাখবর নিতে শুরু করল। কিছুক্ষণ পর লেলের নজর অবশেষে সেই ছোট্ট মেয়েটির দিকে গেল, যে এতক্ষণ চুপচাপ তাদের পাশে বসেছিল। শাওয়ের সাথে কথায় এতটাই মগ্ন ছিল যে লেলে তাকে এতক্ষণ খেয়ালই করেনি, কিন্তু ভালো করে দেখা মাত্রই লেলের চোখ উজ্জ্বল হয়ে উঠল। মেয়েটি দেখতে হুবহু শাওয়ের মতো, যেন একই ছাঁচে গড়া। বিশেষ করে তার মায়াবী আর উজ্জ্বল চোখজোড়া দেখে যে কেউ এক পলকেই মুগ্ধ হয়ে যাবে। আবেগপ্রভূত হয়ে লেলে বলল, শাও, এটা কি মিংমিং? একদম তোমার মতো দেখতে হয়েছে তো, কি মিষ্টি মেয়ে! এই বলে সে নিজের জায়গা থেকে উঠে ঝুঁকে পড়ে মিংমিংয়ের গাল আদর করে ছুঁয়ে দিল। ঠিক তখনই লেলের ভুরু কুঁচকে গেল। সে লক্ষ্য করল মিংমিং ও শাওয়ের মতোই খুব বেশি রোগা। মুহূর্তেই তার ভেতরে রাগ উথলে উঠল। তার দৃঢ় বিশ্বাস হল ওই অপদার্থের লোকটা নির্ঘাত শাও আর বাচ্চার সাথে ভালো ব্যবহার করে না। রাগের চোটে সে সরাসরি সেই লোকটির সাথে কথা বলতে চাইল। সে ওপরের দিকে তাকিয়ে শাওকে প্রশ্ন করল, তুমি বলেছিলে সেও আসবে, সে কোথায়? শাও লেলের বিরক্তি স্পষ্ট বুঝতে পেরে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ল। পরিস্থিতি সামলাতে সে একটা কাচুমাচু হাসি দিয়ে বলল, ও তো আইসক্রিম আনতে গেছে, বাচ্চাদের জন্য লাইনে দাঁড়িয়েছে। শাওয়ের মুখের এই জড়তা আর দ্বিধা দেখে লেলে আরও রেগে গেল। শাও সবসময়ই শান্ত স্বভাবের ছিল, কিন্তু এখন তার নম্রতার আড়ালে এক ধরনের ভয় বা দ্বিধা স্পষ্ট দেখা যাচ্ছিল। লেলে দীর্ঘশ্বাস ফেলে নিজের জায়গায় বসে পড়ল এবং মনে মনে সেই লোকটিকে উচিত শিক্ষা দেওয়ার কথা ভাবতে লাগল। লেলে যখন কিছু বলতে যাবে, ঠিক তখনই হঠাৎ সে থেমে গেল। তার দৃষ্টি তীক্ষ্ণ হয়ে মিল্ক টি শপের দরজার দিকে স্থির হল। শাও চোখের পলক ফেলে ভাবল হয়তো সে চলে এসেছে, আর তাকে দেখেই লেলে আবার ক্ষিপ্ত হয়ে উঠবে। শাও পেছন ফিরতে যাবে, তখনই এক কর্কশ গলার আওয়াজ ভেসে এলো, লেলে, তোমার কাছে এখানে বসে চা খাওয়ার সময় আছে? আমি যে কাজটা দিয়েছিলাম সেটা শেষ হয়েছে কি? কথাগুলো শুনে লু চিয়ার নামেক মেয়েটিকে উদ্দেশ্য করে লেলে বিরক্তির স্বরে বলল যে আজ ছুটির দিন। তাও লেলের মুখ মুহূর্তেই গম্ভীর হয়ে গেল এবং সে মেয়েটির দিকে রাগী বিড়ালের মতো তাকিয়ে রইল। শাও ঘুরে তাকিয়েই সেই নতুন মানুষটিকে চিনতে পারল। লু চিয়ান, তার পুরনো সহকর্মী এবং একই কোম্পানির একজন গায়িকা, যে কিনা নিজেকে একজন সিরিয়াস আর্টিস্ট হিসেবে প্রতিষ্ঠিত করার পথে এগিয়ে চলেছিল। কি ব্যাপার শাও,
তুমি ঘরে ভালো বউ হয়ে বসে না থেকে এখানে লেলের সাথে দেখা করতে চলে এসেছ। লুচিয়ানের চোখে হাসি ছিল, কিন্তু তার কথার পরতে পরতে ছিল বিষ। শাও কিছু বলার আগেই তাও লেলে ফেটে পড়ল। লুচিয়ান, তুমি নিজের চরকায় তেল দাও। আজ কাজের দিন নয়, তাই এই খোটা দেওয়া বন্ধ করো। চলো শাও, এখানে একটা পাগলা কুকুর ঘেউ ঘেউ করছে, শুধু শুধু আমাদের মেজাজটাই খারাপ হবে। এ কথা বলেই তাও লেলের সাথে সাথে উঠে দাঁড়ালো, মিংমিংকে কোলে তুলে নিল এবং শাওয়ের হাত ধরে সেখান থেকে যাওয়ার জন্য পা বাড়ালো। কিন্তু লুচিয়ান তাদের পথ আটকে দাঁড়ালো। তার মুখটা শক্ত হয়ে গিয়েছিল। সে শাওকে আপদমস্ত খুঁটিয়ে দেখল এবং তার ঠোঁটে একটা তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল। শাও, তুমি কত শুকিয়ে গেছ। জীবন কি ঠিকঠাক চলছে না? যদি না চলে তবে আমাকে বলতে পারো, আমি কিছুটা সাহায্য করতে পারি। আমি কিন্তু অতটাও খারাপ নই। ওই লেলেকেই দেখো না, সে এখন আমার অধীনে ছোটখাটো কাজ করছে, আর তার জীবন তো নেহাত মন্দ কাটছে না, তাই না? এ কথা শুনে তাওলেলের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে কোনো কথা না বলে রাগী চোখে চিয়ানের দিকে তাকিয়ে রইল। শাও অবাক হয়ে তাওলেলের দিকে তাকালো। ছোটখাটো কাজ মানে তো নিচু স্তরের কাজ। কোম্পানি লেলের সাথে এমনটা কিভাবে করতে পারল? কিন্তু এটাই প্রশ্ন করার উপযুক্ত সময় ছিল না। শাও যখন আবার লুচিয়ানের দিকে তাকালো, তখন তার চোখে ছিল স্পষ্ট রাগ। তবে শাও কিছু বলার আগেই তাওলেলে নিজেই মুখ খুলল। কোম্পানির সাথে আমার চুক্তি এই মাসের শেষেই শেষ হবে, তখন আমি ইস্তফা দেব। আর কিছু মানুষের কথা যদি বলি, আমি শুধু আশা করব যেন তারা এতটা উপরে না উঠে যায় যেখান থেকে পড়লে টুকরো টুকরো হয়ে যেতে হবে। শাও যদি আবার ফিরে আসে, তবে হয়তো কিছু মানুষের রাতের ঘুমই উড়ে যাবে। এটা শুনে লুচিয়ানের মুখ কিছুটা শক্ত হয়ে গেল। শাওয়ের সাথে তার একটা পুরনো হিসেব নিকাশ ছিল। একসময় টানা ১.৫ বছর ধরে শাও তাকে পুরোপুরি পেছনে ফেলে রেখেছিল। সে সময় কেউ লুচিয়ানের নামটুকুও জানত না। তবে সে দ্রুত নিজেকে সামলে নিল এবং শাওয়ের দিকে চরম অবজ্ঞার দৃষ্টিতে তাকিয়ে বলল, ফিরে আসবে? এটা আমার শোনা সেরা জোকস। কোন কোম্পানি এমন একজন শিল্পীকে সাইন করাবে যে শেষ হয়ে গেছে আর তার ওপর সাথে একটা বাচ্চাকেও নিয়ে ঘুরছে? বাচ্চার কথায় লুচিয়ানের নজর গেল মিংমিংয়ের দিকে। ও, একে তো বেশ কিউট দেখতে। তুমি চাইলে একেই পরবর্তী স্টার বানানোর কথা ভাবতে পারো। এই বলে লুচিয়ান অহংকারী ভঙ্গিতে হাত বাড়িয়ে যেই মিংমিংয়ের গাল ছুতে যাবে, তখনই একসাথে দুটো কণ্ঠস্বর গর্জে উঠল। তাকে একদম ছুঁয়ো না। যদি ছুঁয়েছ, তাহলে কাদার জন্যে জায়গাও খুঁজে পাবে না। একটা কণ্ঠ ছিল শাওয়ের, আর অন্যটা ছিল তোমার, যা ছিল অত্যন্ত গম্ভীর আর শীতল। তুমি লম্বা পদক্ষেপে এগিয়ে এলে। তোমার দৃষ্টি ছিল কঠিন আর শীতল। শাওয়ের সামনে এসে দাঁড়িয়ে তুমি ৩ জনের হাতে আইসক্রিম ধরিয়ে দিলে এবং তাদের আর লুচিয়ানের মাঝখানে ঢাল হয়ে দাঁড়ালে। তোমার এই রাগী রূপ দেখে লুচিয়ান অজান্তেই দুপাতি ছিয়ে গেল। যখন তুমি রাগে থাকতে, তখন তার প্রভাব আশেপাশের সবাই স্পষ্ট বুঝতে পারত। তবে সে দ্রুত নিজেকে সামলে নিয়ে মনোযোগ দিয়ে তোমাকে দেখল এবং হঠাৎ হেসে উঠল। ও, তাহলে তুমি সেই অপদার্থ সুদর্শন ছেলেটা? আমি ভাবছিলাম কে। তা এই যে তুমি, কি করবে এখন? সবার সামনে আমাকে মারবে নাকি? তুমি ভ্রু কুচকে পেছনে শাওয়ের দিকে তাকালে, যেন নীরবে জিজ্ঞেস করছো, এই মেয়েটাকে? শাও চোখ নিচু করে ধীর স্বরে উত্তর দিল, ও আমার পুরনো কোম্পানির গায়িকা। এখানে ওর সাথে দেখা হয়ে যাবে ভাবিনি। শাওয়ের এই অসহায় অবস্থা দেখে তোমার চেহারা আরও শক্ত হয়ে উঠল। তুমি একটা লম্বা শ্বাস নিলে এবং সে প্রসঙ্গ সেখানেই ছেড়ে দিলে। তারপর তুমি সরাসরি লুচিয়ানের দিকে তাকিয়ে বললে, গায়িকা? মাফ করবেন, আমি আপনার নাম কখনো শুনিনি। আমি জানি না আপনি কে, তবে এটুকু জানি যে ভালো কুকুর কখনো পথ আটকে দাঁড়ায় না। সরুন এখান থেকে। তুমি কথাগুলো অত্যন্ত গম্ভীরভাবে বললে। এটা শুনে লুচিয়ানের গলা আরও চড়ে গেল। নিজের সীমার মধ্যে থাকো। তোমার কি মনে হয় আমি জানি না যে তুমি গাও চোং আর সুবিনের মতো আইডলদের পেছনে ঘুরঘুর করতে, তাদের খুশি করার জন্য ২ হাতে টাকা ওড়াতে, আর এখন এখানে এসে নিজেকে খুব বড় কিছু ভাবছ? তুমি নামগুলো নিজের মনে মনে ভাবলে এবং স্মরণ করার চেষ্টা করলে। হ্যাঁ, আগের জীবনে সে তাদের সাথে মেশার চেষ্টা করেছিল ঠিকই, কিন্তু তারা কখনোই তাকে পাত্তা দেয়নি। তুমি শান্ত স্বরে বললে, আমি তাদেরকেও চিনি না। যদি আর একটা কথা বেশি বলেছ, তবে আমি সিকিউরিটি ডাকতে বাধ্য হব। লুচিয়ান তোমার দিকে রাগী চোখে তাকালো, তারপর একপাশে সরে দাঁড়ালো। তুমি শাওয়ের হাত ধরলে, তাওলেলেকে ইশারা করলে এবং সোজা বাইরের দিকে পা বাড়ালে। কিন্তু যাবার সময় লুচিয়ান নিজেকে আটকে রাখতে পারল না। পেছন থেকে বলে উঠল, আফসোস যে কিছু মানুষ আর কখনোই গাইতে পারবে না। শাও, এই মাসের শেষেই কিন্তু আমার নতুন গান রিলিজ হচ্ছে। সে এমনভাবে হাসছিল যেন নিজের জয়ের ব্যাপারে সে পুরোপুরি নিশ্চিত। তোমরা কেউ আর পেছন ফিরে তাকালে না। তাওলেলের খুব ইচ্ছে করছিল যে ফিরে গিয়ে তাকে কষে একটা চড় মারে। সে জানত শাও গান গাইতে কতটা ভালোবাসে, আর এইভাবে তাকে খোঁটা দেওয়াটা ছিল চরম নিষ্ঠুরতা। তোমার পা এক মুহূর্তের জন্য থেমে গেল। তুমি পেছন ফিরে লুচিয়ানের দিকে তাকালে। তোমার দৃষ্টি ছিল গভীর আর শান্ত।
এরপর কিছু না বলেই তুমি সামনের দিকে এগিয়ে গেলে। শাও চুপচাপ ছিল, সে নিজের ঠোঁট কামড়ে ধরল। ঠিক তখনই একটা ছোট্ট আর স্পষ্ট কণ্ঠস্বর বেজে উঠল, খুব নিষ্পাপ কিন্তু পুরোপুরি দৃঢ়। মাম্মা ওর থেকে অনেক ভালো গায়, তুমি খুব পচা। সবাই এক মুহূর্তের জন্য থমকে গেল, কেউ আশাই করেনি যে মিংমিং এমন কথা বলবে। তুমি এক মুহূর্ত দাঁড়ালে, তারপর হাসলে এবং ওর মাথায় হাত বুলিয়ে দিলে। এই তো আমার মেয়ে। তোমার ভেতরের সব রাগ যেন ওই এক মুহূর্তেই উধাও হয়ে গেল। তুমি আর পেছনে না তাকিয়ে সেখান থেকে বেরিয়ে গেলে। সবাই মিলে ওই জায়গা থেকে বেশ কিছুটা দূরে চলে এলো। তারা একটা রেস্তোরাঁ খুঁজে নিয়ে সেখানে বসল। শাও আর তাওলেলে আবার নিজেদের মধ্যে কথা বলতে শুরু করল। এমন কিছু কথা ছিল যা শাও রাস্তায় দাঁড়িয়ে জিজ্ঞেস করতে পারেনি। এখন তারা শান্ত হয়ে বসাতে সে তাওলেলের হাত ধরে জিজ্ঞেস করল, লেলে, তুমি লুচিয়ানের অধীনে এমন ছোটখাটো কাজ কেন করছো? আর ইয়ায়ের কি অবস্থা? সে এখন কি করছে? ইয়া ছিল শাওয়ের পুরনো ম্যানেজার, বয়স 40-এর কাছাকাছি, আর সে সব সময় শাওকে নিজের মেয়ের মতোই স্নেহ করত। এই প্রশ্ন শুনে তাওলেলের মুখটা কালো হয়ে গেল। সে বলল, তুমি চলে যাবার কিছুদিন পরই ইউন ইয়াকেও চাকরি থেকে বের করে দেওয়া হয়। সে কাজ খোঁজার অনেক চেষ্টা করেছিল, কিন্তু কোথাও কিছু পায়নি। তারপর তার মা অসুস্থ হয়ে যায় এবং তাকে হাসপাতালে ভর্তি করাতে হয়। মায়ের দেখাশোনার জন্য তাকে হাসপাতালেই থাকতে হতো, তাই সে ওখানেই রোগীদের দেখাশোনা করার কেয়ার গিভারের কাজ নিয়ে নেয়। শাও স্বপ্নেও ভাবেনি যে ইয়ায়ের অবস্থা এতটা খারাপ হয়ে যাবে। তার চোখের সামনের পৃথিবীটা যেন ঝাপসা হয়ে গেল। তার মাথায় ইয়ায়ের সেই পুরনো চেহারাটা ভেসে উঠল, তীক্ষ্ণ বুদ্ধিদীপ্ত, বিচেচনার আত্মবিশ্বাসী। কিছু মুহূর্তের জন্য দুজনের কেউই কোনো কথা বলতে পারল না। শাও নিজের ঠোঁট কামড়ে ধরল। সে জানত যে এই সব কিছুর জন্য আসলে সে নিজেই দায়ী। সে যদি এতটা জেদি আর হঠকারী না হতো, তবে ইয়ায়ের আজ এই অবস্থা হতো না। সে বারবার কোম্পানির নিয়মের বিরুদ্ধে গিয়ে ডিসিশন নিয়েছিল, কিন্তু তার হাতে তখন টাকা আর ক্ষমতা দুটোই ছিল, তাই কোম্পানি তার কিছুই করতে পারেনি। সে তো নিজের জেদে কোনো দিকে না তাকিয়ে চলে এসেছিল, কিন্তু তার চলে যাবার পর ইয়ায়ের ওপর দিয়ে কি ঝড় বয়ে গেছে তা এখন বুঝতে আর শাওয়ের বাকি রইল না। চারপাশের পরিবেশটা মুহূর্তেই খুব ভারী হয়ে গেল। সবাই মিলে দ্রুত খাবার শেষ করল এবং আরও কিছুক্ষণ কথা বলার পর তাহলেলে তাড়াহুড়ো করে বিদায় নিয়ে চলে গেল। শাওয়ের মন তখনও ভীষণ ভারাক্রান্ত ছিল। তারা ভেবেছিল দুপুরে মিংমিংকে নিয়ে অ্যামিউজমেন্ট পার্কে যাবে, কিন্তু এখন আর শাওয়ের একদম ইচ্ছে করছিল না। তুমি তার মানসিক অবস্থা স্পষ্ট অনুভব করতে পারছিলে। তুমি কিছু বলতে চেয়েও শেষ পর্যন্ত কিছুই বলতে পারলে না। শাও কেন সেই সময় তোমাকে বিয়ে করার জন্য জেদ করেছিল সেটা তুমি আজও বুঝতে পারোনি। যেন সে কোনো জাদুর প্রভাবে ছিল। আসল তুমিও এটা জানতে না, আর বর্তমান তুমিও জানো না। শাও একা থেকে সবকিছু ভাবার জন্য বাড়ি যেতে চাইছিল, কিন্তু যখন সে মিংমিংয়ের আশায় ভরা দুটো চোখ দেখল, তখন সে তাকে আর মানা করতে পারল না। মিংমিংয়ের আবদার রাখতে অবশেষে তারা তিনজন অ্যামিউজমেন্ট পার্কে গেল। মিংমিং খুব খুশি ছিল। এটাই ছিল তার প্রথমবার অ্যামিউজমেন্ট পার্কে আসা। সে শাওয়ের হাত ধরে ভেতরের দিকে দৌড়াতে শুরু করল। শাও নিজেকে সামলে নিল। সে চায়নি তার বিষণ্ণতার কারণে মিংমিংয়ের প্রথম পার্ক ভ্রমণের স্মৃতিটা নষ্ট হয়ে যাক। তারা প্রথমে ক্যারোসেল রাইডে চড়ল, তারপর একে একে বাকি সব রাইডও শেষ করল, এবং দেখতে দেখতে সন্ধে হয়ে এলো। পুরো পার্কটি রঙিন আলোয় ঝলমলিয়ে উঠল। তাদের শেষ রাইড ছিল ফেরিস হুইল। যখন তুমি মিংমিংকে কোলে নিয়ে শাওয়ের সাথে কেবিনে বসলে, ততক্ষণে মিংমিং তোমার বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। ফেরিস হুইল ধীরে ধীরে ওপরের দিকে উঠতে লাগল। নিচের ঝলমলে দালানগুলো ক্রমশ ছোট হয়ে আসছিল। তুমি জানতে না যে শাওয়ের জন্য এটি ছিল প্রথমবার অ্যামিউজমেন্ট পার্কে আসা এবং প্রথমবার ফেরিস হুইলে চড়া। অবাক বিস্ময়ে সে বাইরের সব দৃশ্য দেখছিল। সে বাইরে তাকিয়ে থাকলেও হয়তো তোমার দৃষ্টি অনুভব করতে পারছিল। লজ্জায় তার কানগুলো হালকা গোলাপি হয়ে গেল, এবং সে তোমার দিকে এমন এক তির্যক নজরে তাকালো যা তুমি আগে কখনো দেখনি। তাকে সামাল দেওয়া সহজ ছিল না। কেবিনের মৃদু আলো তার রোগা মুখে এসে পড়ছিল, এবং কিছুক্ষণের জন্য তুমি তার সৌন্দর্যে হারিয়ে গেলে। ফেরিস হুইল আরও উঁচুতে উঠতে লাগল। তখনই হঠাৎ পুরো পার্কে একসাথে আতশবাজি শুরু হলো। সেই আলোর রশনার মাঝে তুমি স্পষ্ট দেখলে শাওয়ের মুখে একটা অকৃত্রিম আর নির্ভার হাসি ফুটে উঠেছে, যেটা সরাসরি তার হৃদয়ের গভীর থেকে আসছিল। তুমি মুগ্ধ হয়ে কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইলে। ফেরিস হুইল যখন একদম চূড়ায় পৌঁছালো, আতশবাজিগুলো আরও কাছে উজ্জ্বল হয়ে ফুটতে লাগল। শাওকে এখন আরও বেশি সুন্দর লাগছিল। আতশবাজির শব্দের মাঝে তুমি নিচু স্বরে বললে, এখন আর তোমার আগের মতো ভয় পাওয়ার দরকার নেই। শাও ঠিকমতো শুনতে না পেয়ে তোমার দিকে প্রশ্ন ভরা দৃষ্টিতে তাকালো। তুমি তার দিকে না তাকিয়ে
আকাশে ছড়িয়ে পড়া রঙের দিকে তাকিয়ে বললে, তুমি বড্ড নরম মনের মানুষ, আর এটা নিরাপদ নয়, মানুষের সুযোগ নেয়। তবে এখন আর তোমার আগের মতো ভয় পাওয়ার দরকার নেই।